ইকবাল খানের এক ধমক শুনে মিম মাথা নিচু করে বসে বসে নীরবে চোখের জল ফেলছে। আকলিমা খান মিমের এক হাত টেনে ধরে দাঁড় করিয়ে পড়ল, তুই এখন রুম থেকে যা, আমরা এই ব্যাপারে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। মীর মায়ের হাতটা ছাড়িয়ে ছুটিকে আব্বুর পায়ে জড়িয়ে ধরল, কান্নায় জর্জরিত কণ্ঠে বলল, প্লিজ আব্বু, তোমরা এমন করো না, আমি আরিফকে ছাড়া বাঁচবো না। মিমের কথার মাঝখানে মিমের মা ফোরন কেটে বলল, কি রে মিম, আমি কি এত নির্লজ্জ মেয়েই পেটে ধরেছিলাম? আমার ভাবতেই অবাক লাগছে, তুই আমার মেয়ে, কি করে পারছিস বাবার সামনে এসব কথা বলতে? মিম মায়ের কথায় কান্না দিয়ে বাবার পাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু, আরিফ তো ভালো ছেলে, আমায় অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখবে। শুধু তোমরা যেন আরিফকে মেনে নাও, সেই জন্য আরিফ নিজের বাবার ব্যবসায় হাল ধরে প্রতিষ্ঠিত হয়েছে। সম্পর্কের শুরুতে আরিফ 2 থেকে 3 বছর সময় আমার থেকে চেয়ে নেওয়ার পরেও পরবর্তীতে তোমাদের চোখে যোগ্য হওয়ার জন্য 5 বছর সময় ব্যয় করেছে। এখন নিঃসন্দেহে আরিফ সর্বদিক দিয়ে আমার চোখে যোগ্য। প্লিজ আব্বু, তুমি না করো না। উফ মাম্মা, আমি ব্যথা পেয়েছি। আহিয়া শব্দ পেয়ে মেঘ সেদিকে তাকালো, দেখলো আহিয়ান আহিয়াকে চিমটি কেটেছে। মেঘ ধমকে সুরে বলল, আহিয়ান, তোমায় কতবার বলেছি ও তোমার ছোট বোন, তুমি ওর বড় ভাইয়া হও। আর বড় ভাইয়ারা ছোট বোনদের কখনো মারে না, অনেক আদর করে। আমি মালিনী মাম্মা, বোন মিথ্যা বলতে। আহিয়া প্রতিবাদী সুরে বলল, না মাম্মা, ভাইয়া মিথ্যে বলেছে। এইবার আহিয়ান রাগে আহিয়ার মাথা ঝুঁটির তুলি খুলে নিল। আর কি লাগে, শুরু হয়ে গেল রাজকন্যা আহিয়ার কান্না। ঠোঁট ভাঙিয়ে ভাঙিয়ে পাপা পাপা বলে কাঁদতে লাগলো। মেঘ পাশেই বাচ্চাদের জামা কাপড়গুলো গুছাচ্ছিল, ছুটে গিয়ে আহিয়াকে বুকে জড়িয়ে আদর করা শুরু করলো। আমি পাপার কাছে বিচার দেব। পাপা, ওই পাপা, তুমি কই? বলেই আহিয়া আবারও কান্না শুরু করলো। মেঘের তো মাথায় হাত, শুরু হয়ে গেল পাপার আদরের দুলালির কান্না। কিন্তু আহিয়ার আব্বু গেল কোথায়? কাকামণি আসবো? আবিরের কণ্ঠস্বর পেয়ে ইকবাল খান, আকলিমা খান ও মিম দরজার দিকে তাকালো। আকলিমা খান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আরে আবির, কিছু লাগবে তোমার? ভিতরে আসো। আবির একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিল। ইকবাল খান বিছানায় হেলান দিয়ে বসে আছে, সামনে মাথা নিচু করে বসে আছে মিম। পরিস্থিতি নীরব ও গুরু গম্ভীর। এবার আবির মুখ খুলল। কাকামণি, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। ইকবাল খান মুখে হাসির রেখা টেনে বললেন, এত ফর্মালিটির কি আছে? কি বলবি বল। আর দাঁড়িয়ে আছিস কেন? এখানে এসে বস। না, এখন বসবো না, হয়তো আহিয়ান এতক্ষণ আমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তাছাড়া আব্বুর রুমে গেছিলাম, সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, বল কি বলবি। আবির গম্ভীর মুখ নিয়ে বলল, আমার বন্ধুর ছোট ভাইয়ের জন্য অনেক দিন ধরে মেয়ে দেখা হচ্ছে। ওর অনেক আগে মিমের জন্য আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মিমের লেখাপড়ার জন্য আমি রাজি হইনি। কিন্তু এইবার মনে হয় মিমের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। তুমি কি বলো? মিমের মাথায় মনে হয় আবিরের কথা শুনে আকাশ ভেঙে পড়েছে। লাল লাল ভেজা আখি যুগল নিয়ে আবিরের পানে তাকালো, কিন্তু আবির হয়তো তা দেখতেই পেল না। আকলিমা খানের মুখটা দেখে মনে হচ্ছে তিনি কিছুটা আশ্বস্তি পেয়েছেন। ইকবাল খান খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে তারপর বললেন, ঠিক আছে, তুই ওনাদের খবর দে, মেয়ে দেখতে আসতে বল। আবির আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ওরা মিমকে আগেই দেখেছে, ছেলের পরিবারের সবাই চায়। তোমরা যদি ছেলেকে পছন্দ করো তাহলে বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যেতে। মিম উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া আমি তুই তোর রুমে যা, এখানে তোর কোনো কাজ নেই। মিম আবিরের ভয় আর কিছুই বলতে পারল না। ইকবাল খানের মুখের দিকে একবার তাকিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ঠাস শব্দ শুনে মেঘের বুকের ভিতরটা কেঁপে উঠেছে। কি হয়েছে দেখতে তাড়াতাড়ি করে রুমের বাইরে বের হলো। বুঝতে পারলো শব্দটা মিমের দরজা থেকে এসেছে। মিম দরজা বন্ধ করে দরজায় পিঠ ঘেঁষে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। বারবার একটা কথায় চিৎকার করে বলল, হে আল্লাহ, যারে আমার মনে দিলা তারে আমার ভাগ্যে কেন দিলা না? গায়ের ওড়নাটা খুলে কিছুটা মুখের ভেতরে ভরে চিৎকার করে কান্না শুরু করলো। যে কান্না নেই কোনো শব্দ, শুধু আছে নীরব আর্তনাদ। মিমের কান্নায় রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। কাঁদতে কাঁদতে একসময় মেঝেতেই হাত পা ছড়িয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে মাগরিবের আজান পড়েছে। বন্যা মাগরিবের নামাজ শেষ করে এসে দেখলো ত্রিধা রুমে নেই। বন্যা মনে মনে কি যেন ভেবে রুমটাকে তাড়াতাড়ি গোছানো শুরু করলো। তখনই তানভীর হঠাৎ বন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তানভীরের শীতল স্পর্শ গায়ে লাগতেই বন্যা লজ্জায় কুঁকড়ে গেল।
এই মেয়েটা এখনও সেই প্রথম দিনের মতোই লাজুক, সেই প্রথমের মতোই মিষ্টি। তানভীর বন্যাকে নিজের দিকে ঘোরালো, তারপর বন্যার দিকে একটা ছোট বক্স বাড়িয়ে দিল। বন্যা চমকে গিয়ে জিজ্ঞাসা করলো, এটা কি? আজ তো কোনো স্পেশাল দিন না। তানভীর মুচকি হেসে জবাব দিল। ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে আসে? তারপর বক্সটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। হঠাৎ? তানভীর বন্যার নাকে নাক ঘষে জবাব দিল, কারণ আমার দিনগুলোকে সর্বদা তুমি স্পেশাল বানাও, তাই তোমারও তো স্পেশাল কিছু পাও না। বন্যা বক্সটা খুলে দেখে একটা ছোট্ট পেন্ডেন্ট, তাদের দুজনার নামের প্রথম অক্ষর খোদাই করা। এটা দেখে বন্যা খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর তানভীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তারপর ধীর কণ্ঠে বলে, গিফটের কি প্রয়োজন ছিল? বারবার প্রেমে পড়ার জন্য এই আপনিটাই তো যথেষ্ট। তানভীর মুচকি হাসলো। মাম্মাম। ত্রিধার কণ্ঠ শুনে দুজনেই হকচকিয়ে উঠল। বন্যা ও তানভীর মেয়ের দিকে ছুটে গেল, দেখলো কেঁদে কেটে সুন্দর মুখটাকে লাল করে রেখেছে। তানভীর আদুরে কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে আমার মাম্মামের? ত্রিধা কাঁদতে কাঁদতে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া। বন্যার আর বুঝতে কিছুই বাকি রইল না। ত্রিধা ছোট, কিন্তু মেয়েটা মায়ের মতোই বুঝদার। যখন থেকে বুঝতে পেরেছে আহিয়ানুকে সুযোগ পেলেই মারে, তখন থেকে আহিয়ানের সামনে তেমন একটা যায় না। সারাদিন আহিয়ার সাথেই খেলাধুলা করতে পছন্দ করে, কিন্তু তবুও মাঝে মাঝে আহিয়ানের সামনে পড়েই যায়। ফোনের টুংটাং শব্দে তানভীর বিছানার দিকে তাকালো, এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরলো, আবার কেটেও দিল। তারপর পাঞ্জাবিটা চেক করে টি শার্ট গায়ে জড়ালো। এই ভর সন্ধ্যাবেলা তানভীরের হঠাৎ পোশাক পরিবর্তন দেখে বন্যা কাছে এসে জিজ্ঞাসা করলো, কোথাও বের হচ্ছেন? তানভীর ত্রিধাকে কোলে নিতে নিতে বলল, অনেকদিন হলো রাকিব ও রাসেল ভাইদের সাথে আড্ডা দেওয়া হয় না, সেখানেই যাচ্ছে। তানভীর মেয়ের কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, মাম্মাম, তুমি তোমার মায়ের কাছে একটু থাকো, নিচে তোমার বড় বাবা অপেক্ষা করছে, আমি যাবো আর আসবো। এই নিন কফি। আবির ফোন স্ক্রল করতে করতে কফিটা হাতে নিল। কফির কাপটা টি টেবিলে রেখে মেঘের এক হাত টেনে নিজের কোলে বসিয়ে দিল। এই এই কি করছেন? কেউ দেখবে? মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনেও আবিরের কোনো ভাবান্তর নেই, তার নির্লিপ্ত জবাব, দেখুক, তাতে আমার কি? মেঘ ভ্রু কুঁচকে বলল। আপনি এত নির্লজ্জ কেন বলুন তো? আবিরের শান্ত জবাব, ম্যাম, আপনি এত সুন্দর কেন বলুন তো? উফ, আহিয়ার আব্বু। উফ, আহিয়ার আম্মু। মেঘ এবার বিরক্তি কণ্ঠে বলল। দূর, এবার ছাড়ুন তো, কেউ চলে আসবে। এবার আবিরও ভদ্রভাবে মেঘকে ছেড়ে দিল। আচ্ছা, মিম কোথায় বলো তো? ওকে দেখতে পাচ্ছে না কেন? মেঘের নিশ্চিন্ত জবাব, আছে হয়তো রুমে। ও, শুনুন। আজও আবিরের কণ্ঠে সেই চিরচেনা সুর। হুম কোথাও বের হচ্ছেন? হুম পারলে একটু তাড়াতাড়ি ফিরে আসবেন, ছেলে মেয়েগুলো আপনার অপেক্ষায় থাকে। আবির হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ভালো কথা মনে করেছো। আমি বাইরে অপেক্ষা করছি, তোমার গুণধর ভাই নিচে নামলে বলো বাইরে আসে আমি। মেঘ জবাব দিল। ঠিক আছে, যান। আবির মুচকি হেসে বলল, এখন জান ডাকলেও বাইরে যাওয়া বন্ধ করতে পারবে না, জরুরি কাজ আছে। মেঘ রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে যেতে বলেছি, যান, ডাকিনি। আর যাওয়ার হলে তাড়াতাড়ি যান, আপনার ছেলে মেয়ে দেখলে আবার আটকে দেবে। আবির খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, যত আজ্ঞা মহারানী। মেঘ একটা মুচকি হাসি উপহার দিয়ে আবার রান্নাঘরের দিকে হাঁটলো। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই, এবার তো ক্ষমা করো। তানভীরের কণ্ঠে ক্লান্তির সুর। আবির কখন থেকে বাহিরে গাড়ির সামনে তানভীরকে কান ধরে উঠবোস করাচ্ছে। এবার আবির মেজাজি কণ্ঠে বলল, বের হতে এত লেট কোন করলি? তুই জানিস না আজকে তাড়াতাড়ি যাওয়াটা আমাদের কতটা জরুরি? তানভীর হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আর ভাই আগে শোনো তো, আজকাল মেয়েটার জন্য কোথাও বেরই হতে পারে না। বাড়ি থেকে বের হতে গেলেই গলা জড়িয়ে আবদার জুড়ে বসে ও যাবে আমার সাথে, নিতে না ছেলে কান্নাকাটি করে রুম মাথায় তুলে বসে। ট্রিনার কান্নায় থামাবো, তারপরও তো আসবো নাকি? রাত 9:30। হাতে গোনা কয়েকজন ছাড়া খানবাড়ির সকলে রাতের খাবার খেতে বসেছে। খানবাড়ির ডাইনিং টেবিলটা আবির বহু আগে পরিবর্তন করেছে, এনেছে নতুন ও বড় মাপের একটা টেবিল, যেখানে অনায়াসে পুরো খান পরিবার বসে খাবার খেতে পারে। বিশেষ বিশেষ দিনে বাড়িতে কোনো মেহমান আসলে এই টেবিলটাতে যোগ হয় আরও কয়েকটা চেয়ার। নতুন ডাইনিং টেবিলে আহিয়ান সর্বদা আলী আহমেদ খানের পাশে বসতেই পছন্দ করে। দাদু হিসেবে আলী আহমেদ খানকে আহিয়ানের ভীষণ পছন্দ। আর আহিয়া ও ত্রিধা দুই আল্লাদি খাওয়ার সময় হলে সবসময় দৌড়ে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝে দুই চেয়ার দখল করে বসে থাকে। প্রতিদিনের ন্যায় আজও আহিয়া ও ত্রিধা ছুটে গিয়ে মোজাম্মেল খান ইকবাল খানের মাঝের চেয়ারে বসে পড়ল। আহিয়ান আলী আহমেদ খানের পাশেই বসে আছে। আহিয়া ও ত্রিধার কাহিনী দেখে বলে উঠল। আলী আহমেদ খান একবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। হয়তো তিনি বুঝতে পেরেছেন এই ছেলেটার বিরক্তির কারণ। আহিয়ানের বয়স কম, কিন্তু এই বয়সে বাবার মতো নিজের গাম্ভীর্যতা বজায় রাখতে সে একটুও ভোলেনি।
আহিয়ান যেন আবিরের প্রতিচ্ছবি, রাগী, গম্ভীর, বদমেজাজি, সব গুণ তার মধ্যে বহমান। কিন্তু বাড়ির সকলে তা নিয়ে একটু টেনশন করে না, কারণ তারা জানে আগে আবিরও এমন ছিল। কিন্তু সেই ছেলেটাই বর্তমানে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে বলতে থাকে, আমার বউ, আমার বউ। বাড়ির তিন কর্তা তাদের নাতি নাতনিদের নিয়ে রাতের খাবার খাচ্ছেন, তিন কর্ত্রী তাদের খাবার পরিবেশন করছেন। মেঘ আর বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে। অবশ্য মালিহা খান বারবার মেঘ ও বন্যাকে বলেছে খেতে বসতে, কিন্তু মেঘ ও বন্যার একটাই কথা, বাড়ির বাকি মহিলাদের সাথে খাবে। হঠাৎ করে আলী আহমেদ খান বললেন, মিম কি রাতের খাবার খাবে না? মিম কই? ইকবাল খান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আলী আহমেদ খানের কথায় কোনো জবাব দিল না। আকলিমা খান বলল, ভাইজান রুমে আছে? খাওয়ার সময় হয়ে গেছে, মেয়েকে তো ডাকো। জি ভাইজান। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? রাকিবের কণ্ঠে আবিরের তাৎক্ষণিক জবাব, বলে গেলি? তোকে আগেই তো বলেছিলাম যে এক জায়গায় যাব। ও হ্যাঁ, দেখ আমি ভুলেই গেছি। আবির ভ্রু কুচকে বলল, তোরে কি আজকাল তোর বউ একটু ডোজ বেশি দেয় নাকি রে? রাকিব হতবাক কণ্ঠে বলল, মানে? আবির সন্দিহান কণ্ঠে বলল, মাথার ব্রেনকে জুস বানিয়ে খেয়ে বলেছিস? আজকাল কিছুই মনে থাকে না? আবিরের ব্যঙ্গ করা কথা শুনে তানভীর দাঁত কেলিয়ে হাসলো। রাকিব চোখে অগ্নি নিয়ে তানভীরের উদ্দেশ্যে বলল, এত দাঁত কেলেন না, বিয়ে হয়েছে তো তাই টের পান না। একটা ছেলে হলে বুঝতেন ছেলের কি জ্বালা। আবির রাকিবের কাঁধে এক হাত রেখে বলল, কি রে, বাসায় কি কোনো সমস্যা? রাকিব মাথায় হাত দিয়ে বলল, বন্ধু, মহা সমস্যা, যা করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। কেন আবার কি হলো? রাকিব মাথায় হাত দিয়ে চায়ের দোকানে টেবিলটায় বসলো। আবিরকে বলল, আগে বল, চা অর্ডার দিব? না, আমাকে যেতে হবে বাড়িতে, তোর ভাবি অপেক্ষা করছে। ও তাহলে শোন, করোনা ভাইরাসের থেকেও বড় মহামারী আমার ছেলে। সারাদিন দুষ্টুমি করতেই থাকে। যদি দুষ্টুমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমার ছেলেই ফার্স্ট হতো, নির্ঘাত দুষ্টুর রাজা। বাড়িতে থাকলে আমার মাথাটা খারাপ হয়েছে। তানভীর সান্ত্বনা কণ্ঠে বলল, আরে রাকিব ভাই, কষ্ট পাইন না। এই একই মহামারীতে আমিও ভাইয়ে দুজনে ক্লান্ত। এই তো আসার সময় মেয়ে আবদার জোরে বসেছে আমার সাথে বাইরে আসবে, আর ভাইয়ের ছেলে মেয়ে তো সারাদিন আমার বোনটাকে নাচেহাল বানিয়ে ছাড়ে। এই কথা শুনে তিন বন্ধু একসাথে হুহু করে হেসে দিল। মিম, এই মিম, দরজা খোল বলতেছি। আকলিমা খান বহু সময় ধরে মিমের দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না, বারবার শুধু একটা কথাই বলছে, আম্মু এখন আমার খিদে নেই, পরে খাবো, তুমি চলে যাও। সদর দরজা দিয়ে আবির ও তানভীরকে ঢুকতে দেখে আহিয়া দ্বিধা দৌড়ে গিয়ে কোলে উঠল। কিন্তু আবির ওপর থেকে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে উপরে গেল। তারপর মিমকে ধমকে সুরে বলল, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে আসতে। মিম শুনলো কিন্তু কিছুই বলল না। অবশ্য আবিরের মুখের উপর কথা বলার সাহস মিমের নেই, তাই ভদ্রমেয়ের মতো আবিরের পিছু পিছু নিচে এসে ডাইনিং টেবিলে বসলো। ইতিমধ্যে বাড়ির কর্তাদের খাওয়া প্রায় শেষ। আবির বলল, আব্বু একটু বসো, তোমাদের সাথে আমার কথা আছে। এর মাঝে ফ্রেশ হয়ে তানভীরও এসে খেতে বসবে। আব্বু, চাচু, কাকামণি, আমি তো তোমাদের আগেই বলেছিলাম মিমের বিয়ের কথা। আজ আমি ছেলের বাড়িতেও গিয়েছিলাম, ওরা চায় বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি ফেলতে। আলী আহমেদ খান জবাব দিল, তারিখ তাড়াতাড়ি ফেলতে চাই, এতে সমস্যা কি? ওদের বল আমরা প্রস্তুত। আবির ও আলী আহমেদ খানের কথোপকথন শুনে মিমের খাওয়া যেন থমকে গেছে। এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে। মেঘ আশ্চর্যের ভঙ্গিতে বলল, কার বিয়ে? মেঘের মুখে বিয়ের কথা শুনে বাড়ির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, আমরা অবশ্যই বাড়ির সকলকে আজকেই বলতাম। মালিয়া খান আগ্রহী কণ্ঠে বললেন, আবির, এত বর্ণিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বল। আবির গলা খাকারি দিয়ে বলা শুরু করলো, আম্মু, আমার বন্ধুর এক ছোট ভাই আছে, ছেলে ব্যবসা করে। অনেকদিন ধরেই মিমের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে ওদের পরিবার। এতদিন আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে মিমের এবার বিয়েটা দেওয়া উচিত। আজ দুপুরে আব্বু চাচুর সাথে এই ব্যাপারে আলোচনা শেষ করে কাকামণিকে জানিয়েছি, কাকামণিও সম্মতি দিয়েছে। তাই আমিও তানভীর সন্ধ্যার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম। ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চায়। আর তোমরা তো শুনলে আব্বু ও চাচুর এতে আপত্তি নেই। তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকেই বিয়ের তারিখ নির্ধারণ করবো ইনশাল্লাহ। দীর্ঘ কথার পর আবির থামলো। আবিরের কথা শুনে হালিমা খান বললেন, কিন্তু আবির বাবা, এভাবেই তো আর বিয়ে হয় না। ছেলে পক্ষকে বল মিমকে এসে দেখে যেতে, ওনারা মেয়ে না দেখে কিভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চায়। আবির মুখে হাসির রেখা টেনে বলল, মামুনি, আসলে তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না। ছেলের বাড়ি সকলেই মিমকে আগে দেখেছে, আর আমাদের বাড়ির পক্ষ থেকে আব্বু চাচ্ছু, কাকামণি, তানভীর
আমি সহ সকল পুরুষেই দীর্ঘদিন যাবত ছেলে এবং ছেলের পরিবারকে চিনি এবং জানি। তোমরা নিশ্চিন্তে থাকো। মেঘ এবার মুখ খুললো, বলল, তে বলে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখবে না, আর আমরা বাড়ির মহিলারাও তো ছেলে আর ছেলের পরিবারকে দেখিনি। মেঘের চিন্তাযুক্ত চেহারা দেখে আলী আহমদ খান বলল, মেঘমামনি, এত চিন্তার কিছু নেই। তোমরা কি আমাদের উপর বিশ্বাস করো না? আমরা ছেলে এবং ছেলের পরিবারের সকল খোঁজখবরই নিয়েছি। ছেলে নিজেই মিমকে পছন্দ করেছে। আর রইল কথা মিমের। এবার আলী আহমেদ খান মিমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, মিম আম্মাজান, ছেলে এবং ছেলের পরিবারকে আমরা সকলেই দেখেছি। তারা খুবই ভালো। আশা করি তোমার আমাদের উপর বিশ্বাস আছে। আর তারপরে যদি তোমার মনে হয় তুমি ছেলের সাথে দেখা করতে পারো। মিম চোখ তুলে তাকালো, চোখগুলো রক্তলাল হয়ে আছে। টলমলো চোখে কিছু বলার আগে তানভীর বলে উঠল, আরে মিম দেখতে চাইবে না? আমাদের ছোট বোনের আমাদের উপর অবশ্যই বিশ্বাস আছে, তাই না বলো মিম? মিম উঁচু মাথাটা আবারও নত করে ভাতের প্লেটের দিকে চোখ রাখলো। কিছু না বলে চুপচাপ বসে আছে। এবার আবির বলল, দেখেছো আব্বু, মিম আমাদের উপর ভরসা করে চুপচাপ বসে আছে। তাই বাড়ির সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউ এইসব বিষয় নিয়ে আর চিন্তা করো না। বন্যা, মেঘ, হালিমা খান, মালিয়া খান ও আকলিমা খান সহ বাড়ির সকল মেয়েরাই চুপ হয়ে গেল। মিম নীরবে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে, ভাবছে আরিফের কথা। আরিফ যদি একবার জানে তাহলে কি করবে মিম নিজেও জানে না। এই ছেলেটা পাগলের মতো ভালোবাসে মিমকে। পরিবারের পরে মিমের চেয়েও বেশি মিমকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা আরিফ। মিম মনে মনে ভাবলো, না, অনেক হয়েছে, এবার আরিফকে ব্যাপারটা জানাতেই হবে। ও নিশ্চয়ই কিছু করবে। বাড়িতে মিমাগ্র বিয়ে, আহা কি মজা! আমাকে কিন্তু অনেক শপিং করে দিতে হবে, অনেক বাজিও কিনে দিতে হবে। আপু হলুদের দিন ফাটাবো। আদির কথা শুনে তানভীর আদির কান ধরে বলল, এত চেঁচামেচি করিস না বলো, তাহলে মিমের সাথে তোর বিয়েটা ওই দিন ছেড়ে দেবো। খাবার সময় তানভীরের মুখে বলদ আদির কান ধরা দেখে মোজাম্মেল খান কটমট চোখে তানভীরের দিকে তাকালো। আবিরের ইশারা পেয়ে তানভীর আদির কান ছেড়ে দিল। ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য এবার আবির মুখ খুলল, আব্বু চাচ্ছু, আমার একটা রিকোয়েস্ট আছে। আলী আহমেদ খান আবিরের দিকে তাকালো। আবির সম্মতি বুঝতে পেরে বলল, আমার আর মেঘের বিয়েটা খানবাড়িতে হয়েছে, এমনকি তানভীরের বিয়েটাও খানবাড়িতে হয়েছে। আমি চাই মিমের বিয়েটা স্পেশালভাবে হোক, যেভাবে স্পারো ড্রিম হাউসে। মিমের হলুদ সন্ধ্যায় আমি কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করতে চাই। আলী আহমেদ খান মুখে হাসির রেখা টেনে বললেন, তোমরা যেভাবে খুশি আনন্দ করো, এতে আমার কোনো সমস্যা নেই। রাতের খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। মিম রুমে ঢুকে তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিল। তারপর বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে চেক করলো আরিফ ফোন কল বা মেসেজ দিয়েছে কিনা। না দেয়নি। মিম আর অপেক্ষা করলো না, নিজেই কল লাগালো আরিফকে। একবার নয়, দুবার নয়, প্রায় 7 বার কল দিল, কিন্তু ওই পাশ থেকে কেউ কল রিসিভ করলো না। মিম হতাশ হয়ে দুহাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠলো আর আস্তে আস্তে করে আওড়ালো, কোথায় তুমি আরিফ? আজ যে তোমাকে আমার বড্ড বেশি প্রয়োজন। আমি যে তোমার ছাড়া নিঃস্ব, বড্ড বেশি একা। টুং। মেসেঞ্জারে মেসেজের শব্দ পেয়ে মিমের ঘোর কাটলো, ছুটে গেল ফোনের সামনে। হ্যাঁ, মিম যা ভেবেছে তাই, এই তো তার কাঙ্ক্ষিত মানুষটির মেসেজ। হাই। হ্যালো, কেমন আছো? মিম আরিফের প্রশ্নের উত্তর না দিয়ে আতঙ্কিত কণ্ঠে আরিফকে পাল্টা প্রশ্ন করলো, এতগুলো কল দিলাম, কল কেন ধরলে না? কাজ ছিল তাই ব্যস্ত ছিলাম। মিম অভিমানী কণ্ঠে বলল, ওহ, এতগুলো কল দিলে জরুরি কিছু বলবে? মিম ভেবে পাচ্ছে না কি করে আরিফকে বলবে তার বিয়ের কথা। মিম যখন ভাবনায় ব্যস্ত তখন আরিফ বারবার মেসেজ দিচ্ছে। এই ওই এই মিম। ঘন ঘন মেসেজের টুংটুং শব্দে মিম বাস্তবে ফিরল। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কি বলবে সে আরিফকে? কি করে বলবে 1 সপ্তাহ পর তার বিয়ে? তাছাড়া আরিফের রিয়াকশনই বা কি হবে? মিম কাপা কাপা হাতে মেসেজ লেখা শুরু করলো, আরিফ, তোমার কথা অনুযায়ী আমি আব্বু আম্মুকে তোমার কথা জানিয়েছিলাম। তারা আমাদের সম্পর্কটা মানতে নারাজ। মেসেজটা সেন্ড হওয়ার সাথে সাথে ওপাশ থেকে রিপ্লাই মেসেজ আসলো, কি বলেছে মামা মামি? দুপুরে আব্বু আম্মুকে জানিয়েছিলাম। আম্মু শুনে আমাকে একটা চড় মেরেছে। আর আব্বু বলেছে তোমাকে বিয়ে করলে ফুপির মতো আমাকেও আর খানবাড়িতে আসতে দেওয়া হবে না। ও। মিম চোখের পানি মুছতে মুছতে আবারও লিখলো, তুমি শুধু ওহ বলছো? তোমার কি একটু টেনশন হচ্ছে না, নাকি তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না? আজব, গুরুত্ব না দেওয়ার কি আছে? আমি তো তোমার সকল কথাই শুনলাম। তাহলে কিছু বলছো না যে? তোমার কি কিছুই করার নেই? দেখো মিম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এটা যেমন সত্যি, তেমন আমার ফ্যামিলিকেও আমি ভীষণ ভালোবাসি। আমার পরিবারকে আমার যতই কষ্ট হয়েছে মানিয়ে নিয়েছি,
কিন্তু তুমিও এখন তোমার পরিবারকে মানানোর চেষ্টা করো। আচ্ছা আরিফ, তোমার কি মনে হয় না আমি আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে মানানোর? চেষ্টা যেহেতু করতেছো সেহেতু তারা অবশ্যই মেনে নেবে। তাদের একটু সময় দাও আর আবারও বোঝানোর চেষ্টা করো। সময় দেওয়ার মতো সময় আর নেই আরিফ। কেন? কারণ আগামী সপ্তাহের দিকে আমার বিয়ে। বিয়ে? বিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল ছেলে পক্ষের সাথে আমাদের বাড়ির আব্বু, চাচু ও ভাইয়েরা একত্রিত হয়ে বিয়ের তারিখ ঠিক করবে। সবাই চায় আগামী শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করতে। এবার আরিফের মেসেজটি কেমন যেন গা ছাড়া মেসেজ মনে হলো মিমের। আরিফ বলল, তাহলে আর কি, সব যেহেতু ঠিক হয়ে গেছে তাহলে বিয়েটা করে নাও। নোনা জলে মিমের চোখ ঝাপসা হয়ে আসছে, তাও চোখের পানি মুছে আবারও লেখা শুরু করলো। তুমি কি করে বলতে পারছো এসব? তুমি কি এমন ছিলেন? তাহলে কি বলবো? বিয়েটা নিশ্চয়ই হঠাৎ করে ঠিক হয়নি। তুমি সবটা জানার পরেও আমাকে এতদিন জানাওনি। এখন হঠাৎ করে বলছো সামনের সপ্তাহে বিয়ে। হাতে মাত্র 1 সপ্তাহ। এই অল্প সময় আমি কি বা করতে পারি? মিম কাঁদতে কাঁদতে বলল, তুমি এভাবে বলো না আরিফ। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যত বিপদে আসুক তুমি আমার পাশে থাকবে। তাহলে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি তোমায় খুব ভালোবাসি আরিফ। অন্য কারো ঘরে বউ হয়ে যাওয়ার কথা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তোমায় ছাড়া বাঁচবো না। এটা কি তুমি বুঝতে পারছো না? আমি জানি মিম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার হাত পা ভাগ্যের নির্মম পরিহাসে বাধা। আমি চাইলেই তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি না। আমার আম্মু দীর্ঘ 27 বছর পর তার ভাইদের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমি চাই না নতুন করে আমার জন্য আবারও খান পরিবারের সাথে আমাদের বিচ্ছেদ হোক। তুমি প্লিজ তোমার ফ্যামিলিকে মানানোর চেষ্টা করো। মিম দুহাতে চোখের পানিগুলো মুছে বলল, আর যদি না পারি? তাহলে পারলে আমাকে ক্ষমা করে দিও। মিম আশ্চর্য কণ্ঠে বলল, আরিফ, তুমি কি করে বলতে পারছো এসব? তুমি কি ভুলে গেছো আমাদের গত 5 বছরের স্মৃতিগুলো? আজকের দিনটার ভয়ে আমি গত 5 বছর আগে তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইনি, তবুও তুমি এলে আমার জীবনে। আর এখন এসে যখন পড়েছো, তাহলে ছেড়ে কেন যাচ্ছ? সরি মিম, প্লিজ পারলে আমায় ক্ষমা করে দিও। কিন্তু 2 ফ্যামিলির অমতে আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মিম এবার খানিকটা রাগী কণ্ঠে বলল, এটাই কি তোমার শেষ কথা? ঠিক আছে মিস্টার আরিফ, আপনাকেও আমার বিয়েতে দাওয়াত রইল। অবশ্যই 2 দিন আগে থেকে চলে আসবেন। আফটার অল আপনি আমার প্রিয় কাজিন বলে কথা। তারপর আরিফের আইডি থেকে শুধু একটা মেসেজই আসলো, ভালো থেকো। মিম ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে হাউমাউ করে কাঁদতে থাকলো। কি বলছে আরিফ? আরিফকে আজ বড্ড বেশি অচেনা লাগছে। যে ছেলেটা মিম বলতে পাগল ছিল, সে আজ কত সহজে মিমকে এগিয়ে দিল অন্যের ঘরণী হতে। মিম হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে কাঁদছে আর বারবার বলছে, আমার সকল ভালো থাকা কেড়ে নিয়ে তুমি কি করে আমায় বলছো ভালো থাকতে? তুমি কেন বুঝতে পারছো না আমার সকল ভালো থাকা তুমি? তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারলে? বেঈমান তুমি। আর বেঈমান তোমার ভালোবাসা। আমি ঘৃণা করি তোমাদের মতো বেঈমান পুরুষের বিষাক্ত ভালোবাসাকে। রাত 12টার কাটায় মেঘ ও আহিয়াকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। আবির এতক্ষণ পাশেই বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। হঠাৎই আবিরের মুখে চিন্তিত হতাশার ভাব ফুটে উঠল। ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নেমে গেল ব্যালকনিতে। আবির তাকিয়ে আছে দূরই আকাশের পানে। আকাশের চাঁদটা বারবার মেঘের কোলে হারিয়ে যাচ্ছে, আবার একটু পর পর বের হয়ে আলো ছড়াচ্ছে পৃথিবীর বুকে। হঠাৎ একটা শব্দে ধ্যান ভাঙলো আবিরের। লক্ষ্য করে দেখলো আকাশ থেকে অনেক নিচে দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে তার নিজ গন্তব্যে। আবির খানিকক্ষণ ওই দিকে তাকালো, তারপরে পাশে কার উপস্থিতি টের পেল, কিন্তু আবির পাশ ফিরে তাকালো না। আবির জানে তার পাশের মানুষটিকে। আহিয়ার আব্বু? মেঘের ডাকে আবিরের শান্ত জবাব, অনেক রাত হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে আছেন? রুমে চলুন, ঘুমোবেন। ঘুম আসছে না। কেন, কি নিয়ে এত টেনশন? আবির মৃদু হাসলো, তারপর মেঘকে কিছুটা কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলল, আহিয়ার আম্মু, আমার হঠাৎ করে কেন যেন ভয় হচ্ছে। মেঘ আবিরের বুকে মাথা রেখে এক হাত দিয়ে আবিরের বুকের বাঁ পাশে কি যেন আঁকিবুকি করছে। আবিরের কথা শুনে মেঘের সহজ সরল জবাব, কেন? আবির মেঘকে আরেকটু বুকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, এত তাড়াতাড়ি করে মিমের বিয়ের সিদ্ধান্ত নিয়ে কি আমি ভুল করে ফেললাম? একদমই না। মেয়েরা হলো ঘরের সম্মান, তাদের সম্মান মতো বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠানোটা হলো বাড়ির বড়দের দায়িত্ব, আর আপনি সেই দায়িত্বটাই তো পালন করছেন। আচ্ছা আহিয়ার আম্মু,
মিম আমায় ভুল বুঝবে না তো? মেঘ আবিরকে সান্ত্বনা দেওয়ার কণ্ঠে বলল, মোটেও না। দেখবেন এমন এক সময় আসবে মিম আপনাকে আপনার এই সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ জানাবে। বলবে, ভাইয়া তুমি না থাকলে জীবনে এত সুখ কখনোই আসতো না। মেঘের কথা শুনে আবির পুনরায় মুচকি হাসলো। তারপর মেঘের এক হাত নিজের হাতে নিয়ে উষ্ণ উষ্ণ ছুঁয়ে দিল। মেঘ যেন হঠাৎ করে কেঁপে উঠল। আবির মোহনীয় কণ্ঠে বলল, সেই একই তুমি, সেই একই আবেগ, আর সেই একই শিহরণ। মেঘ খানিকটা লজ্জা পেয়ে আবিরকে ছেড়ে পাশে দাঁড়ালো। আবির মেঘের দিকে ফিরে কিছুটা মেঘের মুখের উপর ঝুঁকলো। তারপর একবার চাঁদের পানে তাকিয়ে মেঘের দিকে ফিরে নেশাতুর কণ্ঠে বলা শুরু করলো, চাঁদের মতো তুমি নির্ভেজাল আলো, যেখানে যাই কদম্বিনী তুমি পাশে চলো। তুমি নেই তো রাত ঝাপসা, আকাশ ফাঁকা। তুমি এলে রাতটাও যেন প্রেমে ভরা ঢাকা। এই পৃথিবীর চাঁদও শত আলোয় ভরা। তোমার মুখশ্রী ছাড়া তা লাগে সারা শূন্য ধারা। তাই বলি বারবার, চাঁদ নয় কদম্বিনী তুমি, তোমায় নিয়ে রসি হৃদয় আকাশের ভূমি। মেঘ লজ্জায় বেলকনি থেকে চলে যেতে চাইল, কিন্তু আবিরকে একা পেয়ে নিজের বউকে যেতে দেওয়ার পাত্র মুহূর্তে মেঘের ওড়না টেনে ধরল। মেঘ গলার কাছে ওড়নাটা খামচে ধরে দাঁড়িয়ে আছে। ইস কি লজ্জা! বিয়ের এত বছর পরেও এই মানুষটা নিজের বউকে লজ্জা দিতে সর্বদাই প্রস্তুত। মেঘের সারা দেহটা লজ্জায় ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে। আবির মেঘের লাজুক মুখটাকে দু হাতে রাজলাই নিয়ে মৃদু কণ্ঠে বলল, বউ হোক না আর একটু মধ্যমায়রা তোমার আমার। বলেই আবির নিজের ঠোঁটটাকে নিয়ে আসলো মেঘের তিরতির করে কাপা ঠোঁটের কাছে। ওহো মাম্মা, তুমি কোথায়? আহিয়ার কান্নার শব্দ পেয়ে মেঘ গাল থেকে আবিরের হাত সরিয়ে বলল, মেঘ আছে, যাই আমি। বলেই মেঘ ছুটে গেল রুমের দিকে। উফ, বেচারা আবির। আবির এবার লুকিয়ে যাওয়া চাঁদবিহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করলো, শালার জীবন, এই জীবন রেখে লাভ কি? এই জন্য বউকে বলেছিলাম বাচ্চাটার কয়েকটা বছর পরে নেই, কিন্তু বউ কি আমার কথা শোনার নারী? যখনই বউকে একটু একলা পাই, তখনই ওই ছেলে না হয়ে মেয়ে এসে রোমাঞ্চের 12টা বাজায়। আবির গিয়ে হন্তদন্ত মেঘের পাশে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইতিমধ্যে মেঘ আহিয়াকে ঘুম পাড়িয়ে ফেলেছে। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ এবার আবিরের দিকে ফিরে শুয়ে পড়ল। কি আর করার, আবিরও একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। ভোরের প্রথম কিরণটা জানালার ফাঁক গলে ঘরে ঢুকতে নিঃশব্দে বদলে যেতে লাগলো পুরো পরিবেশ। রাতের ঘুম ঘরে ডুবে থাকা শহর ধীরে ধীরে জেগে উঠছে। দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। পাখিরা ডানা ঝাপটাচ্ছে, কেউ গানের সুরে, কেউ বা ডাকে সাড়া দিয়ে। ঘরের কোণে রাখা একটা পুরনো ঘড়ি তখন ঠিক ভোর 5টা বাজিয়ে জানিয়ে দিল এখানে একটা নতুন সকাল শুরু হয়েছে। সকালের একটা বিশেষ গন্ধ থাকে, টাটকা স্নিগ্ধ জীবনের মতো। বাতাসে শিশিরের ছোঁয়া, কাকটাকা ভোরের প্রশান্তি আর নতুন কিছুর আশার আলোতে কাঁপুনি। আজকের এই সকালটা অন্যরকম, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। ঘরের মধ্যে আলোটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। জানালার ধারে দাঁড়িয়ে কেউ একজন চোখ মেলে তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা নীলচে আলো তার চোখে মনে মুখে ছড়িয়ে দিয়েছে বিষাদের ছোঁয়া। আজকের সকালটা শুধু আরেকটা দিন নয়, আজকে থেকে বদলে যাবে কারো জীবনের গল্প। গতকাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মিম। সারা রাত কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। একদিনে যেন মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এই পরিস্থিতিটা কতটা যে বিষাদের তা শুধু একটা মেয়ে উপলব্ধি করতে পারে। একদিকে পরিবারের সকলের আশা ভরসায় বিয়েটাকে নিয়ে, অন্যদিকে প্রিয় মানুষটার অবহেলা। পরিবার থেকে পাওয়া কষ্টটা প্রিয় মানুষকে বলা যায় না, প্রিয় মানুষের দেওয়া কষ্টটা পরিবারকেও বলা যায় না, যা ভিতরে ঘুমড়ে ঘুমড়ে একটা মেয়েকে মৃত্যুর দিকে অবতারিত করে। হঠাৎ করে দূরে নীল আকাশের দিকে তাকে মিম গুনগুন করে একটা বিষাদের গান গেয়ে উঠল। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি, বেঁচে খবর তো নিলা না। বিধি, খবর নিলা না। আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন। আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। মিমের কণ্ঠে এমন একটা বিষাদের গান যেন পরিবেশটাকে আরো ভারী করে তুলেছে। আজ শনিবার। আস্তে আস্তে সূর্যি মামা উঁকি দিচ্ছে সকালে নীলাভ আকাশে। সূর্যের কিরণটা সরাসরি আবিরের চোখে পড়ছে। ঘুমের মাঝে যা একেবারে অসহনীয়, আবির আস্তে আস্তে চোখ খুলল, কিন্তু সামনে যা দেখলো এক মুহূর্তে তার মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। মেঘ একটা গাঢ় নীল রঙের 3 পিস পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি করছে। চুল থেকে টপ টপ করে ঝরে যাওয়া পানিগুলো মেঘের পিঠ বেয়ে বেয়ে কোমর ভিজিয়ে যাচ্ছে। আবির এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। কি মোহনীয় সেই দৃশ্য, যা আবিরের প্রথম সকালটাকে আরো মনোমুগ্ধকর ও স্নিগ্ধ করে তুলেছে। হঠাৎ করে মেঘের দৃষ্টি সামনের আয়নার দিকে পড়তে লক্ষ্য করলো আবির মুগ্ধ চোখে এদিকেই তাকিয়ে আছে। মেঘ একটু মুচকি হাসলো, তারপর চোখের ইশারায় প্রশ্ন করলো, কি হয়েছে? আবির মুচকি হেসে জবাব দিল, ভাবছি। কি? আবির দুষ্টু হাসি মুখে টেনে বলল, আমি তো রাতে কিছু করিনি।
আবিরের কথা শুনে মেঘের চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে বলল, উফ, সকালবেলায় শুরু করে দিয়েছেন আপনি। কেউ স্বামীকে সারাটা দুনিয়া রেখে সকালবেলা উঠে গোসল করে, আর আমি বললেই যত দোষ। লজ্জায় যেন মেঘের কান গরম হয়ে উঠল, সাথে খানিকটা অপরাধবোধ। মেঘ মিনমিনিয়ে বলল, আমার কি দোষ? আপনার ছেলে সকালবেলায় আমার গায়ে জুস ফেলে দিয়েছে, তাই তো গোসল করতে বাধ্য হলাম। আবির এতক্ষণে উঠে মেঘের পাশে এসে দাঁড়িয়েছে। পিছন থেকে মেঘের কাঁধে 2 হাত রেখে আয়নার দিকে তাকিয়ে বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না। আর আমি তো এমনিতে দুষ্টুমি করছি। আবির আবার পুনরায় প্রশ্ন করল, আহিয়ান আর আহিয়া কই? মেঘ জবাব দিল, আহিয়ান নিজের ড্রয়িং রুমে টিভিতে কার্টুন দেখছে, আর ত্রিধা ও আহিয়া খেলতেছে। আবির একবার ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে, নাস্তা রেডি করো, আমি শাওয়ার নিয়ে নিচে আসছি, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। মেঘের শান্ত জবাব, জি আপনি আসুন। সকালের নরম আলো ঘরের কাছের জানালা ভেদ করে ছড়িয়ে পড়েছে পুরো বাড়িটায়। নিচতলার ডাইনিং টেবিলে মেঘ ও বন্যা নাস্তা গুছিয়ে রাখছে। আজকের দিনটা বিশেষ, কারণ আবিরের অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। মেঘ সকাল থেকে সবকিছু নিখুঁত রাখার চেষ্টা করছে। আবিরের শার্টে যেন কোনো ভাঁজ না থাকে, টাইটা কিভাবে গোজা হয়, আর প্রিয় কফির মগ যেন কড়া কফির গন্ধ থাকে। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে ধীরে ধীরে ভেসে এলো আবিরের জুতোর শব্দ। মেঘ একটু পিছনে ফিরে তাকাতেই চোখ আটকে গেল। আবির নামছে সিঁড়ি বেয়ে। আজ যেন একদম রাজপুত্রের মতো লাগছে ওকে। ধবধবে সাদা রঙের শার্টে গলা পর্যন্ত বোতামাটা, গায়ে হালকা নীল রঙের ব্লেজার, হাতে কালো রিস্টওয়াচ, চোখে কালো সানগ্লাস, আর চোখে মনোযোগী আত্মবিশ্বাসী এক ঝলক। চুলগুলো পরিপাটি করে সেট করা আর ক্লিন শেপ, মুখে যেন একটা অদ্ভুত সৌন্দর্যের দীপ্তি। সকালের রোদ তার গায়ের গাত্রবর্ণ যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। চোখে সেই পরিচিত গম্ভীর ভাবটা, যেটা মেঘকে বারবার না চাইতেও তার দিকে টেনে নিয়ে যায়। মেঘের হাতে চামচ থেমে যায়, চোখটা স্থির হয়ে যায় আবিরের মুখে। সেই হাঁটাটা, সেই উপস্থিতি, সবই যেন ওকে প্রতিটা মুহূর্তে নতুন করে প্রেমে ফেলে দেয়। আবির নিচে নেমে এসে এক ঝলক তাকায় মেঘের দিকে, ঠোঁটে সামান্য এক চিলতে হাসি ফিসফিসিয়ে বলল, কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? মেঘ যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে। লজ্জায় গাল লাল হয়ে যায়। আস্তে আস্তে বলে, এই কিছু না, আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে, মনে হচ্ছে সেই পুরনো আপনি। আবির হাসলো। আবিরকে দেখে আজ মেঘের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, সাথে পুরনো সেই চিরপরিচিত গান। আরে ভাইয়া, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। তানভীরের কণ্ঠে ধ্যান ভঙ্গ হলো মেঘের। তাকিয়ে দেখলো আবির গিয়ে তার চেয়ারে বসে পড়েছে। আলী আহমেদ খান হাসি হাসি মুখ নিয়ে বলল, দেখতে হবে না ছেলেটা কার? আমিও এক সময় এত হ্যান্ডসাম ছিলাম। আলী আহমেদ খানের কথা শুনে ড্রয়িং রুমে যেন হাসির ঝর্ণা বইছে। আলী আহমেদ খান আবার পুনরায় বললেন, আবির, আজকে মিটিং এর প্রস্তুতি কেমন? আবির খেতে খেতে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কোনো টেনশন করবেন না। ওদের কথার মাঝখানে মোজাম্মেল খান বলল, আরে ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমার মেয়ে জামাইকে দেখে ক্লায়েন্ট ডিল ফাইনাল করে ফেলবে। এবার ইকবাল খান বলল, দেখো ক্লায়েন্ট আবার নিজের মেয়েকে বিয়ে দিতে চায় কি না তোমার মেয়ের জামাইয়ের কাছে। ইকবাল খানের কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। আবির মনে হয় এবার খানিকটা লজ্জায় পড়ল। কথা ঘুরানোর জন্য বলল, তোমাদের সবার মনে আছে তো, আজকে আমাদের ওই বাড়িতে যেতে হবে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানভীর একসঙ্গে বলে উঠল। একই ধ্বনিতে সবার একসাথে। কথা শুনে মনে হলো এখানে কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে। একে একে খাওয়া শেষ করে সবাই অফিসে চলে গেল। প্রতিদিন সকালে 2 ঘন্টা সময় ব্যয় করে মেঘ আহিয়ানকে খাওয়াতে আজ ত্রিধাও এসে যোগ দিয়েছে। মেঘ 3টাকে খাওয়ানোর চেষ্টায় হাঁপিয়ে উঠেছে। আহিয়ান নানান বাহানা, খাবার না খাওয়া, সারাক্ষণ বাহানা দেয়, মাম্মা আপি পাপার সাথে খেয়েছি, যা চরম ভুল কথা। প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে সবাই যখন ডাইনিং টেবিলে খেতে যায় তখন একে একে হাজির হয় আহিয়ান, আহিয়া ও ত্রিধা। ওরা খেতে পারুক আর না পারুক, ওদের একটাই উদ্দেশ্য, নিজেদের চেয়ারগুলোতে বসে পাপা, দাদু ও নানুদের সাথে গল্প করা। সময় চলছে সময়ের গতিতে। দেখতে দেখতে দিন পেরিয়ে বিকেল হয়ে আসলো। মিম সকালে নাস্তা খায়নি। অনেক ডাকার পর দুপুর এসে দুপুরের খাবার খেয়েছে। মিমের মনে একটাই প্রশ্ন, বাড়ির সবাই কি আমার কষ্টগুলো বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না? আমার পরিবারের চির পরিচিত লোকগুলো তো এমন ছিল না। গতকাল সারা রাত না ঘুমানোর দরুন মিম খাওয়ার পর দুপুরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কিছু চিৎকার চেঁচামেচির শব্দে মিমের ঘুম ভেঙে গেল। উপর থেকে নিচতলার কথা যতটুকু শোনা যাচ্ছে মিম বুঝতে পারলো আবির আর তানভীর চলে এসেছে। কি হয়েছে বোঝার জন্যে মিম আস্তে আস্তে নিচে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু একটা কথা শুনে সিঁড়ির উপরে থমকে গেল মিম। আম্মু সবাইকে মিষ্টি খাও, আগামী 4 জুলাই মিমের বিয়ে। মালিহা খান অবাক কণ্ঠে বললেন, 4 জুলাই মানে তো আগামী শুক্রবার, আর আজকে শনিবার, তার মানে হাতে বেশি সময় নেই। আবির খুশি মনে হাসতে হাসতে সকলের উদ্দেশ্যে বলল, যে আগামী শুক্রবার তোমরা সবাই প্রস্তুতি নাও, আমরা আগামীকাল বিকালে স্পারো ড্রিম হাউসে চলে যাব, পরে সেখানেই বিয়ের সকল আয়োজন করা হবে।
রবিবার সকাল খানবাড়ির ড্রয়িং রুমে যেন উৎসবের রং ছড়িয়ে আছে, চারিদিকে ব্যস্ততা, রঙিন শাড়ির ঝলক, প্যাকেট গুছানোর হুড়োহুড়ি আর বাড়ির কর্তৃদের রন্ধন ঘিরে করা নির্দেশনা। সবাই বেশ আনন্দিত, কারণ বাড়ির ছোট মেয়ে মিমের বিয়ে ঠিক হয়েছে। শুধু একজন মানুষের মনেই আজ ঝড়, সে মিম নিজেই। মিম দোতলার সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ গুছানো দেখছে, তেমন কিছু বলছে না, হাসছেও না, চোখের কোণে পানি লুকিয়ে রাখার চেষ্টা করছে বারবার। মিমের মা আকলিমা খান এগিয়ে এসে বললেন, মা মন খারাপ করিস না, তোর নতুন জীবন শুরু হতে যাচ্ছে। কত মেয়ে এই দিনটার স্বপ্ন দেখে। মিম কষ্ট চেপে মুখে একটুখানি হাসি আনার চেষ্টা করলো, কিন্তু ভেতরটা যেন কেউ চেপে ধরে আছে, কারণ সে জানে এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। চারিপাশে কেউ বুঝতে পারছে না কিছুই। তানভীর, আবির, মেঘ, বন্যা সবাই মজা করছে। আহিয়া ত্রিধা সুটকেসের উপর চড়ে বসে আছে, আহিয়ান দাঁড়িয়ে আছে পাশে। বাচ্চারা তো ড্রিম হাউসের কথা শুনে উত্তেজনায় কাঁপছে। আবির হাসতে হাসতে বলল, এই যে আহিয়ান, তুমি আহিয়া ও দিদাকে সুটকেসের উপর উঠে দিলে কেন? আমি বলছি উঠতে, যে নিজেই উঠেছে, আমি আবার কই উঠতে দিলাম? মেঘ হেসে, ওদের দেখে মনে হচ্ছে ওরাই ড্রিম হাউসের বর কনে। সবার হাসাহাসির মাঝে মিম চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নামছে। একটা বাচ্চাও যেন খেয়াল করে না তার মুখের বিষণ্ণতা, কেউ কল্পনা করে না চোখের পেছনে লুকিয়ে থাকা আরিফের মুখ। আরিফ, যার সাথে 5 বছর প্রেম, যার কথা শুধু মিমের মা আর বাবা জানে, আর আজ তার বাবা মা মিমকে এই অন্য বিয়েতে রাজি করিয়েছে। সময় বদলে দেয় অনেক কিছু, মিম বারবার শুনেছে, কিন্তু তার ভালোবাসা কি সময়ের কাছে হেরে যাবে? দুপুরের আগে খানবাড়ির 4টে গাড়ি একে একে ঢুকে পড়ল স্প্যারো ড্রিম হাউসে। বাড়ির সামনে বিশাল বাগান, ঝকঝকে পাথরের রাস্তার ফুলে সাজানো ছোট্ট গেট। এই কয়েক বছরে আবির বাড়িটাকে সুন্দর করে গুছিয়েছে, যদিও মেঘ বিয়ের পর আসেনি একবারও। আবির বলেছিল অনেকবার, চলো কয়েকদিনের জন্য এই বাড়িতে যাই, কিন্তু মেঘ আসেনি। আবির এই বাড়িতে একজন কেয়ারটেকার রেখেছে, যার নাম কুদ্দুস। কুদ্দুস চাচাই সারা বাড়ি ও বাগানের ফুলগুলো রক্ষণাবেক্ষণ করেন। আবির এই গত কয়েক বছর স্প্যারো ড্রিম হাউসের 2য় তলায় কাজ সম্পন্ন করেছে। বাড়িটাকে আরও আকর্ষণীয় করার জন্য বাড়ির চারিপাশে গড়ে তুলেছে সুন্দর ও মনোরম ফুলের বাগান। বাগানের এক কোণে একটা দোলনা বসানো, আর তার একপাশে একটা টেবিল সহ কয়েকটা চেয়ার। বাড়ির এক কোণে তৈরি করেছে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন। মালিয়া খান গাড়ি থেকে নিচে নেমেই বললেন, এই বাড়িটার নাম এত সুন্দর কেন রে? স্প্রো ড্রিম হাউস। কেউ যেন উড়ে যাওয়ার স্বপ্ন দেখে এখানে। তানভীর বলল, হ্যাঁ বড় আম্মু, শুধু স্বপ্ন দেখি না, অনেক সময় কিছু মানুষের স্বপ্ন থেকে হারিয়েও যায়। বন্যা একটু হেসে বলল, আপনি আবার এত দার্শনিক কবে থেকে হইলেন? তানভীর চোখ টিপে বলল, মিমের বিয়ে নিয়ে একটু আবেগী হয়ে পড়েছে। কেউ জানে না এই মিমের বুকে জমে আছে সবচেয়ে বড় সত্য, যেটা লুকানো আছে আরিফের নামে। সেই নাম কেউ উচ্চারণ করে না, কারণ কেউ জানেই না, শুধু আকলিমা খান আর তার স্বামী জানেন। তাদের মেয়ে এখনো চোখ বন্ধ করলে যে মুখটা দেখে সেটা আরিফের। বাড়ির উঠোনে মঞ্চ তৈরি হচ্ছে, বড় বড় রঙিন কাপড় টানানো হচ্ছে, আলো ঝুলানো হচ্ছে গাছের ডালে। ছোটরা দৌড়াদৌড়ি করে একে অন্যকে ফুল মারছে। আলী আহমেদ খান চিৎকার করে বলছেন, এই লাল বাটিটা কে লাগালো? নীল সাদা বলছি না? ক্যাটারিং এর একটা ছেলে এসে বলল, আমি লাগিয়েছি খালুসান। রং নিয়ে এত ঝামেলা কেন? পছন্দ না হইলে আমি পাল্টে দিব। আলী আহমেদ খান তেজি কণ্ঠে বললেন, তাড়াতাড়ি পাল্টাও, বাড়িতে বিয়ে কোনো স্বাধীনতা দিবস না। এক পাশে বসেছিল মিম, মুখে হাসি নেই। আবির তার পাশে এসে ফিসফিস করে পড়ল, তুই ঠিক আছিস তো? মিম কিছু না বলে মাথা ঝাঁকালো। আবির একটু তাকিয়ে বুঝে ফেললো সব ঠিক নেই, কিন্তু কিছু বলল না। বাড়ির পুরুষরা মিমের বিয়ে উপলক্ষে সবাই সবার কাছ থেকে এক সপ্তাহ ছুটি নিয়েছে। তানভীর এক কোণে দাঁড়িয়ে ক্যাটারিং এর লোকগুলোকে সবকিছু বুঝিয়ে দিতে ব্যস্ত। আবির গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কিরে, সব ঠিক মতো হচ্ছে তো? তানভীর হেসে জবাব দিল, জি ভাইয়া, এখন পর্যন্ত সব ঠিকই আছে। আবির তানভীরের কাঁধে হাত রেখে বলল, পরবর্তীতেও যেন সব ঠিক থাকে, কোনো যেন ভুল না হয়। আমার অনেক স্পেশাল গেস্ট আসবে। ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্তে থাকো। মিমের বিয়েতে কে কে উপস্থিত থাকতে চাও বলো? সোমবার সকাল স্প্যারো ড্রিম হাউসের আকাশে হালকা রোদ, বাগানের ফুলগুলো যেন রং ছড়িয়ে দিচ্ছে চারিপাশে। বাড়ির ভেতরটাও ঠিক তেমনটাই ঝকঝকে। দোতলার বারান্দা দিয়ে নেমে আসা রেলিং জুড়ে ঝুলছে জরি লাইট। রুমের ভেতরে ব্যালকনি, ড্রয়িং রুম, এমনকি কিচেন পর্যন্ত সাজানো। বাড়ির নিচে ডাইনিং টেবিল সাজানো। সকালের নাস্তার জন্য পুরো খান পরিবার একসাথে বসেছে। মোজাম্মেল খান হাসতে হাসতে বললেন, আবিরকে বাহবা দিতে হয়, এমন একটা স্বপ্নের বাড়ি, আর কি সুন্দর করে সাজিয়েছে। ইকবাল খান মজা করে বললেন, ড্রিম হাউস তো সত্যিই ড্রিম হাউসই হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এটা আবির উপহার দিয়েছে আমাদের মেঘকে। আলী আহমেদ খান একটু গম্ভীর মুখে বললেন, এই যুগে কত ছেলে তা মেয়েদের কিছু না দিয়ে সংসার করে, আর দেখো আমার আবির।
তানভীর চা খেতে খেতে আবিরের কানের সামনে ফিসফিসিয়ে বলে উঠল। আহা কি রোম্যান্স। মেঘ নিচু মুখে চুপচাপ হাসলো, তারপর একটু লজ্জা পেয়ে আবিরের দিকে তাকালো। মেঘ চোখ ঘুরিয়ে এবার বলল, এ বাড়ি আমি এতদিনে একবারও আসিনি, এখন এসে মনে হচ্ছে কতটা ভালোবাসা রেখে গেছে এখানে। আবির হালকা গলায় বলল, তুমি আসবা বলে সাজিয়েছিলাম, জানতাম একদিন তো আসতেই হবে। এই আনন্দের মধ্যে একটা মুখ একদম স্তব্ধ। মিম চুপচাপ একটা চেয়ারে বসে খাচ্ছিল, মুখে কোনো কথা নেই, চোখে কোনো আগ্রহ নেই। ওর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই বাড়ির চারপাশ এত আনন্দে ভরা, তাহলে আমার বুক এত ভারী কেন? পাশের চেয়ার থেকে বন্যা মিমের উদ্দেশ্যে বলল, তোমাকে আর কিছু দেবো? কিন্তু মিম হয়তো অন্য মনস্কতার কারণে তা শুনতে পায়নি। নিজ বনে ভাবনায় ডুবে আছে আর প্লেটে আঙ্গুল ঘোরাচ্ছে। বন্যা এবার মিমকে খানিকটা ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো মিম, এত কি ভাবছো? এবার বন্যার কথা মিমের ধ্যান ভঙ্গ হলো, জবাব দিল, কই কিছু না তো। বেলা 11টার দিকে কলিং বেল বাজলো। কুদ্দুস চাচা এসে জানালো, একজন আপা এসেছে, সঙ্গে আরো 2 জন। এই কথা শুনে কিচেন থেকে বের হয়ে এলো বাড়ির 3 কর্ত্রী। দরজা খুলতেই ঢুকলেন মাহমুদা খান, সাদা সবুজ শাড়ি, গলায় সোনার হার, তার সঙ্গে আইরিন আর জান্নাত। তাদের মুখে এক ধরনের রংচং উচ্ছ্বাস, যেন আত্মীয় হিসেবে তারা খুব আনন্দের সাথে বিয়েতে অংশ নিচ্ছে। কারো মুখে কোনো দ্বিধা নেই, আবার কারো চোখে কোনো সংকোচ নেই। মাহমুদা খান বললেন, আমাদের ছোট আদরের মেয়েটার বিয়ে, হঠাৎ করেই যেন মেয়েটা অনেক বড় হয়ে গেল। মালিয়া খান হাসলেন। মাহমুদা খান পুনরায় বললেন, ভাবি, এতদিন আরিফের মুখে আবিরের তৈরি করা স্প্যারো ড্রিম হাউসের শুধু গল্প শুনেছি, আজ বাস্তবে এসে সব দেখে মন ভরে গেল। মাহমুদা খানের কথা শুনে মালিয়া খান পুনরায় হেসে জবাব দিলেন, হ্যাঁ, ছেলেটা একা একাই নিজ উদ্যোগে এই বাড়িটি বুক করেছে। বহুবার শুনেছি এই বাড়ির কথা, কিন্তু কখনো ভাবিনি আমার ছেলেটা একা হাতেই এত সুন্দর করে সবকিছু গুছিয়ে করতে পারবে। জান্নাত বললেন, বড় মামি, এই বাড়িটা দেখে তুমি অবাক, হঠাৎ করে এত সুন্দর করে সাজানো, পুরো ছবির মতো। মিম পাশে বসে চুপচাপ সবার আনন্দ দেখছে। আইরিন বলে উঠল, অবশেষে আমাদেরও দেখার সুযোগ হলো, তাও আবার মিমের বিয়ের জন্য। মিম ঠোঁট কামড়ে হাসার ভান করলো, গলা দিয়ে শুধু একটাই শব্দ বের হলো, তারপর মনে মনে ভাবলো, বাকি সবাই না হয় কিছু জানে না, কিন্তু তুই কি করে এতটা পাল্টে গেলি আইরিন? আমি ভেবেছিলাম প্রথমে তোকে ডেকে তুই মনে হয় আরিফের কোনো মেসেজ নিয়ে আসবি আমার কাছে, কিন্তু আমি ভুল ছিলাম। কিছুক্ষণ পর একে একে স্প্যারো ড্রিম হাউস থেকে বেরিয়ে পড়লো খানবাড়ির 3টি গাড়ি। গন্তব্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স। গাড়ির ভেতর সবাই মজা করছে। জান্নাত, আইরিন, মেঘ ও বন্যা হাসতে হাসতে বলছে কার কোন রং পছন্দ। জান্নাত বলল, এই বিয়েতে শাড়ির কালেকশন এমন হবে যে ফটো সেশনই ট্রেন্ডিং হয়ে যাবে। আর গহনার কথা বলতে গেলে মিমের জন্য একটা গোল্ড প্লেটেড সেট আমি নিজেই সিলেক্ট করব। এই কথা শুনে সবাই হাসতে থাকলো। মিম একপাশে চুপ। এত কথা এত আনন্দ, তবুও তার ভেতরে যেন বালুর মতো জমে আছে এক অস্থিরতা। শাড়ির দোকানে গিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে পছন্দ করতে। রঙিন বেনারসি, সিল্ক, কাতান, কাচের কাজ সব সাজিয়ে রাখা। আইরিন একটা শাড়ি তুলে বলল, এটা তো একদম মিমের জন্যই তৈরি। মাহমুদা খান বললেন, মিম, বল দেখি কোনটা নিবি? মিম একটা শাড়ির দিকে তাকিয়ে বলল, যেটা তোমরা দেবে সেটাই ভালো। এই কথার মধ্যে আনন্দ ছিল না, ছিল শুধু একরাশ পরাজয়। শাড়ির দোকান আনন্দের ঝলক। সব মেয়েরাই শাড়ির দোকানে ঢুকেছেন। মালিয়া খান একটা স্কাই ব্লু রঙের বেনারসি তুলে বললেন, এটা বউ পরবে রিসেপশনে, হালকা জরি, ভারী চওড়া পাড়। হালিমা খান বললেন, এটার সাথে গহনা কোনটা যাবে তাই তো বুঝছি না। আকলিমা বললেন, সোনালি গলাবন্ধ চেন সেট। আইরিন বললেন, জানেন জান্নাত ভাবি যখন বিয়ে করছিল ঠিক এই রকমেরই একটা শাড়ি পরেছিল। জান্নাত হেসে বলে, সম্পূর্ণ এরকম না, কিছুটা ডিফারেন্স আছে। সবাই হাসিতে মেতে উঠল। শুধু এক কোনায় বসে রইল মিম। তার হাতে শাড়ি নেই, মুখে কোনো বাজবিচার নেই, চোখে শুধু বিষাদের ছায়া। মিম জানে এই শপিং ব্যস্ততা তার জন্যে, বিয়ের সাথ সব তার জন্যে, তবু তার চোখে আনন্দ নেই। মেয়েরা শাড়ির দোকান থেকে মিম সহ সকলের জন্য অনেকগুলো শাড়ি নিল। শাড়ির দোকান থেকে বের হওয়ার পরেই কারো চোখ জামার দোকানে, কারো নজর জুতার সেলফে। হালিমা খান মালিয়া খানের উদ্দেশ্যে বললেন, আপা, আগে একটা সেলাই দোকান দেখি, আমি না আমার শাড়ি একটু কাটিয়ে নিতে চাই। মালিয়া খান হাসতে হাসতে বললেন, সেলাই কি শপিং এর আগে করিস নাকি পরে?
আগে পুরো শপিং শেষ কর তানভীর। বন্যা ও ত্রিধাকে নিয়ে সোজা চলে গেল কিডস সেকশনে। তানভীর বলল, ওই যে কিডস সেকশন, মেয়ের জন্য যা যা পছন্দ হয় নাও। তানভীরের পুরো কথা শেষ হওয়ার আগে ত্রিধা ছুটে গেল সেদিকে। বন্যা হেসে বলল, এই মেয়ে এত ছোট, তাও ব্র্যান্ড দেখে দেখে জামা ধরছে, দেখেন। তানভীর দুষ্টুমি সুরে বলল, দেখতে হবে না মেয়েটা কার। নিজের জন্য সবসময় বেস্টটাই চাই, নিজের জন্য সবসময় বেস্টটাই চয়েস করি আমি। 2 বছর আগে যেমন চয়েস করেছিলাম তোমাকে। বন্যা একটু লাজুক হাসলো। আহিয়ান আর আহিয়া তো দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। আবির একদিকে দাঁড়িয়ে শুধু বলল, বাচ্চারা শপিং মলে আসা মানে যেন ওদের নতুন থ্রিলার মুভি শুরু। মেঘ হালকা হাসলো। আবির বলল, তুমি কিছু দেখছো না? মেঘ মাথা নাড়ল। দেখেছি। আপনি আমায় পছন্দ করতে সাহায্য করুন না প্লিজ। আবির মুচকি হেসে বলল, চলো ঠিক আছে, ওইদিকে যাই। আদি মোবাইলে ভিডিও করতে ব্যস্ত। হঠাৎ বলল, মিমাপুর বিয়ের শপিং তো আমি ব্লগ বানিয়ে আপলোড করব, ভিউজ চাই। আকর্ষণীয় হাসি ছড়ালো চারিপাশে। সবাই যার যার মতো ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে চোখ চলে যায় মিমের দিকে। মেঘ লক্ষ্য করছিল মিম কোন দোকানে ঢুকছে না, কাউকে কিছু বলছেও না, শুধু হেঁটে হেঁটে যাচ্ছিল। কখনো কোনো পোশাকের দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। একটা বুটিক দোকানের সামনে এসে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। গ্লাসের উপরে একটা লাল রঙের কাতান ঝুলে আছে। মেঘ পেছন থেকে এসে বলল, পছন্দ হয়েছে বুঝি? না, শুধু দেখছিলাম। মেঘ তার হাত চেপে ধরলো। অনেক কিছুই বলতে চাইলো, কিন্তু এ সময় বলার ছিল না কিছুই। শুধু বলল, চোখে এত কষ্ট কেন? মিম মৃদু হেসে জবাব দিল, কই তেমন কিছু না। সন্ধ্যার আগে খান পরিবার শপিং শেষ করে ফিরে এলো স্প্যারো ড্রিম হাউসে। গাড়ি থেকে নেমে মনে হচ্ছিল যেন কেউ মালবাহী ট্রাক নামাচ্ছে। শপিং ব্যাগ, গয়নার প্যাকেট, বাচ্চাদের খেলনা, জুতার বাক্স, শাড়ির প্যাকেট, সব মিলে একেবারে বিশৃঙ্খল এক পরিস্থিতি। হালিমা খান হাঁপাতে হাঁপাতে বললেন, শপিং করতে করতে আমার পায়ের হাড়গুলো আলাদা হয়ে গেছে, কেউ ব্যাগ দিচ্ছিস না কেন? আদি মোবাইল হাতে ভিডিও করতে করতে বলল, এই শপিং আনলোডিং অপারেশনটা আজ রাতেই ইউটিউবে উঠবে। তানভীর হেসে বলল, ভিডিও ছাড়ার আগে সাবস্ক্রাইব বলাটা ভুলবি না। আহিয়ান আর আহিয়া ব্যাগ নিয়ে খেলতে শুরু করেছে। আহিয়ান একটা শাড়ির প্যাকেট ঘাড়ে তুলে বলল, আমি এটা ডেলিভারি বয়। আহিয়া চোখ রাঙিয়ে বলল, না, এটা আমার ফুপির বিয়ের শাড়ি, আমি নিব। আবির হাত উঁচু করে বলল, সবাই ব্যাগ নিয়ে ঘরে চল প্লিজ, খাওয়া দাওয়া করতে হবে তো। তারপর আবার রামুর পা ব্যথা করছে। মেঘ তার ব্যাগ হাতে নিয়ে বলল, আহিয়ার আব্বু, আমি ছেলে মেয়েরটা নিয়ে ভেতরে যাচ্ছি, আপনি আপনার আর আমারটা নিয়ে আসুন। বন্যা চেহারায় ক্লান্তি এনে বলল, তাও ভালো, আমি তো নিজেরটার সাথে ত্রিধার জন্য কেনা 3টা ব্যাগ নিয়েছি, এখন ত্রিধা সব খুলে দেখতে চাইছে। ত্রিধা তখন এক ব্যাগ খুলে একটা ছোট জুতো বের করে বলল। মাহমুদা খান নিজের শাড়ির ব্যাগ গুনে দেখছিলেন। সব ঠিক আছে তো? আমার একটা শাড়ি কম মনে হচ্ছে না? জান্নাত বলল, মা, আপনি তো 2বার একই শাড়ি কিনেছেন, এটা বুঝতেই ভুল করেছেন। সবাই হেসে উঠল। ওইদিকে মিম চুপচাপ নিজের ব্যাগ হাতে ঘরে ঢুকছিল। তার হাঁটার গতিও ধীর, কিন্তু বাইরে এই হাসি ঠাট্টার মধ্যে সেই বিষাদটা যেন এক মুহূর্তের জন্য ঢেকে যায়। রাত 11টা বেজে 4 মিনিট। রুমের জানালাটা খোলা, জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে পর্দাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিচ্ছে। আরিফ একা বসে আছে রুমের কোণার ছোট্ট সোফায়। তার হাতে ধরে একটা কাগজ, কোনো চিঠি না, কোনো স্ক্রিপ্ট না, কেবল একটা সাদা পৃষ্ঠা। সেখানে কোনো কিছু লেখা হয়নি, কিন্তু মনের ভেতরে যেন হাজারো লাইন একা। দরজাটা ভেতর থেকে বন্ধ, আলোটা আবছা। ঘরটা নিস্তব্ধ, ঠিক যেমন নিস্তব্ধ এখন আরিফের বুক। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। আরিফের কণ্ঠস্বর কাঁপছে। একা একাই বলল, সবাই বলে ভালোবাসা সাহসী করে তোলে মানুষকে, কিন্তু কেউ কখনো বলে না ভালোবাসা মানুষকে ভয়ও দেখায়, অসহায় করে দেয়, চুপ করে দেয়। একটা দীর্ঘ নিঃশ্বাস নিল আরিফ, আবার একা একা আওড়াল, আমি তাকে চিনি, আমি জানি সে কেমন, কিন্তু কখনো কখনো কিছু মানুষ এতটাই অবাক করে যার ব্যাখ্যা দিতে পারে না কেউ। আমি ভয় পাচ্ছি সেই বিশ্বের কাছে হেরে যেতে। সে জানালার বাইরে তাকালো। আকাশে আধো আলো, চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে, ঠিক যেমন ওর নিজের মনের আলো। ভালোবাসার আলো আরেকটা অজানা পরীক্ষার মেঘে ঢেকে যাচ্ছে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সে জানে না, কিচ্ছু জানে না, আর আমি সব জানি। তাও কিছু বলতে পারছি না, কিছু করা যাচ্ছে না, শুধু বসে থাকতে হচ্ছে অপেক্ষায় একটা সিদ্ধান্তের, একটা মুহূর্তের। সেটা হয়তো আমার পুরো জীবনটাই বদলে দেবে। আরিফ উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আয়নার সামনে গেল, নিজের চোখের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, তুমি কি পারবে না মিম আমার ভালোবাসার মান রাখতে? তার চোখে জল আসার মতো, কিন্তু সে চেপে রাখলো। কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি যদি না বুঝো তবে কি আমি হারিয়ে যাব? তুমি কি চিনবে না এই নীরব ভালোবাসাটাকে?
ঘর জুড়ে তখনও নিস্তব্ধতা, শুধু জানালার পর্দা উঠছে আর আরিফ একা দাঁড়িয়ে আছে। হৃদয়ে এক বিশাল ঝড় নিয়ে, যা কেবল সে আর একজনই অনুভব করছে, সে হলো মিম। কিন্তু মিম জানেই না এই পুরো ঝড়ের কেন্দ্রবিন্দুতে সে নিজেই দাঁড়িয়ে। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এসে থামলো রাত 12টায়। রুমের নিস্তব্ধতায় টিকতে না পেরে আরিফ বাইরে বেরিয়ে পড়লো অন্ধকার রাত্রে অজানা গন্তব্যে। অন্যদিকে রাত 12টা পেরিয়ে গেছে। স্প্যারো ড্রিম হাউসের চারিপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু একটা ঘরে আলো জ্বলছে এখনো, মিমের ঘর। চুপচাপ বিছানায় বসে আছে সে, চুল খোলা, মুখটা ফ্যাকাশে, চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। তাকিয়ে আছে ড্রেসিং টেবিলের আয়নার দিকে, নিজেকেই চিনতে পারছে না। আজ সারাদিন কেবল হাসি মুখ দেখিয়েছে সবার সামনে নিজেকে সাজিয়েছে, নতুন জামা ট্রাই করেছে, কিন্তু একবারও কেউ হয়তো বুঝতে চায়নি মিম ঠিক আছে কিনা। সেদিন আরিফের এত কথা শুনেও মিম বেহায়ার মতো আজ সারাদিন কল ও মেসেজ দিয়েছে। আরিফ গত 2 দিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব থেকে অফলাইন, সিমটাও বন্ধ। তাও যদি একবার খোলে সেই আশায় মিম কল দিয়ে গেছে বারবার, কিন্তু প্রতিবারই নিরাশ হয়ে ফোনটা রেখে দিতে হয়েছে। মিম ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার সিল্কি কালো চুলগুলো আজ অযত্নে ছড়িয়ে পড়ে আছে সরাসরি বিছানা থেকে ফ্লোরে। চোখ তার ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার দিকে, হৃদয় ভাঙার যন্ত্রণায় আজ সে কাতর। হঠাৎ করে মিম বিড়বিড় করে বলল, মুক্তি চাই, এই ভয়াবহ কষ্ট থেকে আমি মুক্তি চাই। তারপর কিছু একটা ভেবে বিছানা থেকে হঠাৎ করে উঠে বসলো। ধীরে ধীরে এগিয়ে গেল ড্রয়ারের দিকে। পুরনো একটা ছোট্ট নোটবুক বের করলো। আরিফের দেওয়া প্রথম চিঠি এখনো রাখা সেখানে। সেই চিঠির পাশে আজ লিখলো সে, আমার সহ্য হচ্ছে না আর। জানি না বিয়েটা কার সাথে হচ্ছে, জানি না তুমি কোথায়, শুধু জানি তুমি ছাড়া আমি কিছুই না। এই বিয়ে, এই আনন্দ, এই সাজ সব যেন বিষ লাগছে। কেউ যদি জানতো আমার ভিতরে কতটা কষ্ট হচ্ছে, শেষ হয়ে গেছি। তারপর একটা সাদা পেজ ছিঁড়ে আলাদাভাবে লিখলো, আব্বু আম্মু, আপনারা যদি এই চিঠিটা পড়েন তাহলে শুধু জানবেন আমি কারোর বিরুদ্ধে না, আমি শুধু আমার ভালোবাসার পক্ষে ছিলাম। আমি আর পারছি না। তারপর মিম দরজা খুলে সিঁড়ি দিয়ে নামলো। ধীরে ধীরে এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে। সেখান থেকে ফল কাটার ছুরিটা নিয়ে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো তার হাত তীব্র গতিতে কাঁপছে। আরিফের কথা যতবার মনে পড়ছে ততবারই মনে হচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে, কিন্তু এত কষ্টের মাঝেও বারবার মনে পড়ছে মা বাবা, বড় আব্বু, চাচু, বড় আম্মু, মামুনিও, ভাই বোনদের মুখ। হাতের কাঁপুনিতে হঠাৎ করে ছুরিটা ছিটকে পড়লো ডাইনিং টেবিলে একটা গ্লাসের উপর। তৎক্ষণাৎ গ্লাসটা নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এটা ওইখানে। কুদ্দুস চাচার কণ্ঠস্বর শুনে মিমের ঘোর কাটলো। হঠাৎ করেই ভাবলো, কি করেছিলাম আমি? এত বড় পাপ কি করে করতে চেয়েছিলাম? তৎক্ষণাৎ ড্রয়িং রুমের লাইটটা জ্বলে উঠলো। মিমের বেহাল অবস্থা দেখে কুদ্দুস চাচা চিৎকার করে বললেন, বড় কর্তা, ছোট কর্তা, আবির বাবা, তোমরা জলদি আহো, মিম মামনির মাথা খারাপ হইয়া গেছে। কুদ্দুস চাচার চিৎকারে মুহূর্তে নিচতলা থেকে দোতলা সকল রুমে লাইট জ্বলে উঠলো। সবাই হন্তদন্ত হয়ে বাহিরে বের হলো। মিমকে দেখে ছুটে গেল সবাই সেদিকে। সবাই সব জেনে গেছে, সবার এত প্রশ্ন, আরিফকে না পাওয়ার বেদনা, সবকিছু ভেবে মিম আর নিজেকে স্থির রাখতে পারলো না। মুহূর্তে লুটিয়ে পড়লো ফ্লোরে। তানভীর, আবির ছুটে গিয়ে মিমকে ধরলো, কিন্তু এতক্ষণে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। মেঘ তাড়াহুড়ো করে পানি নিয়ে আসলো। বন্যা সেই পানি ছিটিয়ে দিল মিমের মুখে। আলী আহমেদ খান গম্ভীর মুখে বললেন, আবির, মিমকে উঠিয়ে সোফায় শুইয়ে দাও। আবির মিমের দিকে তাকায়, চেহারায় মায়া কিন্তু শান্ত। দীর্ঘ 1 ঘন্টা পর মিম ধীরে ধীরে চোখ খুললো। দেখলো সোফায় শুয়ে আছে, পাশেই দাঁড়িয়েছে আবির, তানভীর, মেঘ, বন্যা। একটু দূরে পাগলের মতো বসে আছে তার মমতাময়ী মা আকলিমা খান। তাকে ঘিরে বসে আছে মালিয়া খান ও হালিমা খান। আরেকটা বড় সোফাতে গম্ভীর মুখ নিয়ে বসে আছে আলী আহমেদ খান ও মোজাম্মেল খান। মিম আস্তে আস্তে উঠে বসলো। দেখলো দূরে এক কোনায় অস্থির কিন্তু অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে আরিফ। আরিফকে দেখে মিম যেন ছটফট করে উঠলো। আবির ধীরে ধীরে বলল, তোমার কিছু বলার আছে? মিম ফিসফিস করে বলে, ভাইয়া, আমি পারছি না আর। আমি আরিফ ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি সত্যি ভালোবাসি ওকে। আমি কিছু করব না, কসম। কিন্তু প্লিজ আমাকে কোথাও পাঠিয়ে দিও না। বলতে বলতে মিমের কণ্ঠ যেন ভেঙে আসছে। আবির মিমের মাথায় হাত রাখে, চোখ ভিজে আসে তারও। তারপর বলল, তোমার আর কিছু প্রমাণ করার দরকার নেই মিম। তোমার বিয়েটা যার সাথে ঠিক হয়েছে তার নাম আরিফ। মিম থমকে যায়, চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে। কাঁপা কাঁপা ঠোঁটে বলল, কি বললে ভাইয়া? আবির হেসে বলে, তোমার ভালোবাসা আজ আমাদের জয় করলো। তুমি পেরেছো মিম, তুমি পেরেছো। মিম স্তব্ধ হয়ে বসে আছে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু এই প্রথম সেই চোখে আনন্দের জল। তারপর মিম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির বুঝতে পেরে উঠে দাঁড়ালো। মেঘ পাশে এসে দাঁড়িয়ে আবিরের এক হাত ধরে বলল, আহিয়ার আব্বু।
এবার তো অন্তত সবটা খুলে বলুন। আপনি আমাদের সবাইকে বলেছেন আপনারা যা করছেন মিমের ভালোর জন্যই করছেন। আপনাদের ভরসায় আমরা বিয়ের প্রস্তুতিও নিয়েছি, কিন্তু এবার সবকিছু জানতে ইচ্ছে হচ্ছে। দয়া করে আমাদের সবকিছু স্পষ্ট করে বলুন। আবির আস্তে ধীরে বলা শুরু করলো। 1 সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাক। সময় 25শে জুন বিকাল 5টা। স্থান আলী আহমেদ খানের অফিসের কনফারেন্স রুম। রুমের মধ্যে বসে আছেন 3 কর্তা আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর ইকবাল খান, আর তাদের সামনে বসে আছে আবির ও তানভীর। আরেক কোণে দাঁড়িয়ে আছে এক তরুণ, চোখে ভয় তবুও সাহসী, সে হলো আরিফ। আলহাদি বাতির নিচে আলোটা কিছুটা ম্লান। রুমে তৈরি হয়েছে একটা থমথমে পরিবেশ। আলী আহমেদ খান ধীর গলায় বললেন, তুমি বলছো তুমি আর মিম 5 বছর ধরে একসাথেই আছো? আরিফ মাথা নিচু করে বলল, জি মামা, আমি ওকে ভালোবাসি। আজ না, অনেক দিন ধরে। আমি ওকে হারাতে চাই না। আলী আহমেদ খান মুখ শক্ত করে বললেন, ভালোবাসা অনেকেই দাবি করে, কিন্তু দায়িত্ব নিতে পারা, কষ্টের দিনে পাশে থাকা, চুপ করে থেকেও ভালোবাসা বুঝতে পারা, এসব কি তুমি জানো আরিফ? আরিফ মাথা তুলল, সাহসের সঙ্গে বলল, আমি জানি। আর মিমের মুখে কিছু না শুনেও আমি তার চোখে সেই ভালোবাসা প্রতিদিন দেখেছি। তখনই আবির বলল, আব্বু, আমি বলছি আরিফ সত্যি মিমকে ভালোবাসে। আরিফের হাতে মিমকে তুলে দিলে আমাদের মিম ভালো থাকবে। আলী আহমেদ খান শক্ত কণ্ঠে বললেন, চুপ থাকো। খানবাড়ির 5 ছেলে মেয়ে, খানবাড়ির 5 রত্ন। এই রত্ন আমি যার তার হাতে তুলে দিতে পারি না। আমার 5 রত্নের মধ্যে একজন হলো মেয়ে। আর তুমি নিজে জানো কত কঠিন পরীক্ষার পর আমি তাকে তোমার হাতে তুলে দিয়েছি। আমি সর্বদাই তাদের সুখ নিশ্চিত করতে চাই। আবির থমথমে মুখে ইকবাল খানের দিকে তাকালো। এবার ইকবাল খান মুখ খুললেন, বললেন, দেখ আবির, মেয়েটা আমার হতে পারে, কিন্তু সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভাইজানের। তাই আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। ভাইজান যেভাবে চাই সেভাবেই সব কিছু হবে। আবির হতাশ দৃষ্টিতে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কি চান আব্বু? দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে যাক? আলী আহমেদ খান বললেন, যদি সত্যি সত্যি দুজন দুজনকে ভালোবাসে তাহলে তারা কখনোই আলাদা হবে না। মিম ছোট মানুষ, হতে পারে এটা তার আবেগ। তাছাড়া আরিফ মিমের যোগ্য কিনা তা নিয়েও আমার মনে প্রশ্ন থেকে যায়। আলী আহমেদ খানের কথা শুনে আবির বলল, মানে আপনি কি বলতে চান? দয়া করে স্পষ্ট করে বলুন প্লিজ। আলী আহমেদ খান বললেন, ওদের দুজনকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে। আবির ভ্রুকুচকে জবাব দিল, আব্বু, ভালোবাসা কি পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায়? ভালোবাসা হলো মনের ব্যাপার। আলী আহমেদ খান বললেন, ওরা দুজন দুজনকে যদি সত্যিকারে ভালোবাসে তাহলে তোমায় এত ভয় কিসের? এইসব শুনে পাশ থেকে আরিফ বলে উঠল, মামা, মিমের জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি বলুন আমাকে কি করতে হবে? আলী আহমেদ খান এক নাগারে বলে যায়, আগামী 4 জুলাই মিমের বিয়ে ঠিক হবে, তবে তাকে জানানো হবে না পাত্রকে। যদি সে নিজে থেকে জানিয়ে দেয় যে সে কাউকে ভালোবাসে, বিয়েতে রাজি না হয়, অথবা নিজের ভালোবাসা আমাদের সামনে প্রকাশ করার জন্য পাগলামি করে, তাহলে প্রমাণ হবে সে শুধু আবেগ নয়, সত্যিকারের ভালোবাসা। আর যদি মুখ বুঝে বিয়েতে রাজি হয়, তবে বুঝবো তার অনুভূতি টিকে নেই। তখন পরিবারের যে পাত্র ঠিক করবে তার সাথে বিয়ে হবে। ঘরে নীরবতা। মোজাম্মেল খান ভ্রুকুচকে বললেন, আর যদি সে ভেঙে পড়ে, মানসিকভাবে সহ্য করতে না পারে? আবির দৃঢ় গলায় বলল, আমি তাকে চিনি চাচ্ছ, সে দুর্বল না, সে রক্তে খান পরিবারের মেয়ে। ভালোবাসা ছেড়ে ফেলার সে মেয়ে না। আলী আহমেদ খান চুপ করে আবিরের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর মাথা নাড়েন। ঠিক আছে আবির, প্রমাণ করো। যদি সত্যি মিম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমি নিজ হাতে আরিফ আর মিমের বিয়ে দিব। আরিফ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে। কনফারেন্স রুম থেকে বের হতেই আবির আরিফের কাছে হাত রেখে পড়ল, সব ঠিক, এবার থেকে তুই দূরে থাকবি ওর থেকে। এমন ভাব দেখাবি যেন তুই ওর কিছুই চাস না। আরিফ চুপ। আবির আবারও বলল, পারবি তো? আরিফ ধীরে বলল, ভালোবাসা যদি পরীক্ষা হয় তাহলে আমি প্রশ্নপত্র হই আর মিম হোক উত্তর। শুধু দোয়া করো উত্তরটা যেন সঠিক হয়। তারপর আরিফ মনে মনে মিমের উদ্দেশ্যে বলল, মিম, তুমি জানো না কি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, তবে আমি জানি তুমি পারবে।
আবির আস্তে আস্তে বর্তমানে ফিরে আসলো। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা। এত কঠিন পরীক্ষার কথা শুনে সবাই তো হাঁ হয়ে গেল। আবির যখন তার কথা শেষ করলো পুরো ঘর নিঃশব্দ, সবাই স্থির, কিছুটা শূন্য। কিন্তু একসময় মিম উঠে দাঁড়ালো। চোখে জলের রেখা, গলা কাঁপছে, তবু কণ্ঠে জেদ। সে তাকিয়ে আছে পরিবারের সবার দিকে, এক এক করে যেন সবার চোখের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। তোমরা সবাই বলছো এটা একটা ভালোবাসার পরীক্ষা ছিল, কিন্তু কেউ একবারও আমার সঙ্গে কথা বলেনি। কেউ জানতে চায়নি আমি কেমন আছি, কেউ জিজ্ঞেস করেনি আমি কি চাই। তার কণ্ঠ ক্রমশ ভাঙতে লাগলো। তোমরা সবাই শুধু প্ল্যান করেছো, ঠান্ডা মাথায় আমার জীবনটা একটা খেলায় পরিণত করেছো। কারো চোখে পড়েনি আমি কতটা ভেঙে পড়েছিলাম। রাতে ঘুম হতো না, দিনের আলো অসহ্য লাগতো, অথচ আমি তো ছিলাম এই বাড়িরই সবারই প্রিয়। তাহলে আমাকে বোঝার মতো কেউ ছিল না কেন? সবাই স্তব্ধ। আকলিমা খান কান্না চেপে ধরে বসে আছেন। মিম আরো বলল, আরিফ চলে গিয়েছিল, সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল, বিয়ে ঠিক হয়েছে, অথচ আমাকেই কিছু বলা হয়নি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা তোমরা সবাই মিলে ঠিক করলে, অথচ সেখানে আমিই ছিলাম না। এক মুহূর্ত চুপ করে থেকে এসে বলল, তোমরা বলো এটা ভালোবাসার পরীক্ষা ছিল, কিন্তু আমি তো শুধু ভালোবাসিনি, আমি আমার আত্মা দিয়ে আরিফকে চেয়েছি, আর তবুও তোমাদের প্রমাণ দিতে হয়েছে। তারপর মিমা দাঁড়িয়ে থাকতে পারলো না, চোখের জল মুছতে মুছতে ছুটে চলে গেল সিঁড়ি বেয়ে নিজের রুমে। সবাই চুপ। আবির এক নিঃশ্বাস ফেলে আরিফের দিকে তাকালো। এবার আরিফও টলমলে চোখ নিয়ে তাকালো আবিরের দিকে। আবির একবার মাথা হেলিয়ে ইশারা দিল, চোখে একটাই কথা, এবার তুই যা। আরিফ দাঁড়িয়ে থাকলো। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আলী আহমেদ খানের দিকে, চোখে এক বিনয়ের আবেদন। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর কণ্ঠে বলল, যাও উপরে গিয়ে দেখো মেয়েটার রাগ কমাতে পারো কিনা। হয়তো রাগে একটু পরে সে বলবে সে বিয়েটা করতে চায় না। আরিফ আর এক মুহূর্ত দেরি করলো না, সে ছুটে গেল সিঁড়ি বেয়ে মিমের রুমের দিকে। ঘরটা একেবারে নিস্তব্ধ। মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চোখের জল মুছছে বারবার। আরিফ আস্তে আস্তে রুমে ঢুকলো। মিম পিছনে ফিরে তাকালো না, কিন্তু বুঝে গেল কে এসেছে। আরিফ নিচু গলায় বলল, তুমি জানো না মিম, আমি কতটা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম তুমি পারবে না, ভেবেছিলাম তোমাকে হারাবো। মিম কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিফ কাঁপা কাঁপা হাতে মিমকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আজ তার নিজেকে একজন অপরাধী লাগছে। আরিফের ছোঁয়ায় মিমের রাগ যেন বরফের মতো গলতে শুরু করলো। মিম পেছনে ফিরে আরিফের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকালো। তারপর হঠাৎ ঝাঁপিয়ে পড়লো আরিফের বুকে, হাউমাউ করে কেঁদে দিল। আরিফও শক্ত বাহুতে জড়িয়ে নিল তার জান পাখিকে। মিম কাঁপা গলায় বলল, তুমি জানো না কতটা ভেঙে পড়েছিলাম। তোমার সে চুপ করে থাকা আমার বুকের ভেতরটা ছিঁড়ে দিচ্ছিল। আমি ভাবতাম তুমি চলে গেছো চিরতরে। আরিফ ধীরে ধীরে মিমের কাঁপা হাতটা ধরলো। তুমি জানো তোমার কণ্ঠে একটাও শব্দ ছিল না, কারণ শব্দ আসলে মিথ্যা হয়ে যেত। আমি চুপ করেছিলাম, তোমার ভালোবাসা যেন নিজেই জবাব দেয়। মিম আবারও শিশুর মতো মুখ গুজে দেয় আরিফের বুকে। তুমি জানো না আমি কতটা কেঁদেছি, কত রাত ব্যালকনির কাছে দাঁড়িয়ে ভেবেছি তুমি হঠাৎ এসে বলবে চলো মিম পালাই, কিন্তু তুমি আসোনি, কিছুই বলনি। আরিফ ফিসফিস করে বলল, আমি বলিনি কারণ আমি চাইনি তুমি পালাও। আমি চেয়েছিলাম তুমি লড়ো, যুদ্ধ করো তোমার ভালোবাসার জন্য। আর তুমি পেরেছ মিম, তুমি জিতে গেছো। তোমার ভালোবাসা হারেনি, আমিও হারাইনি, আমরা জিতেছি। মিম হালকা হেসে বলল, আমরা না, আমাদের ভালোবাসা জিতেছে। আরিফ মিমের কপালে চুমু দিয়ে বলল, আজ থেকে শুধু তুমি আর আমি, কোনো লুকোচুরি নেই, কোনো পরীক্ষা নেই, কোনো চোখে জল নেই, শুধু আমরা মৃত্যু একসাথে। কোনো আবহ সঙ্গীত ছিল না, তবু ঘরের বাতাস যেন দুলে উঠল এক অদৃশ্য সুরে। এই প্রথম তারা সত্যিকার অর্থে একসাথে। শুক্রবারের সকাল যেন এক স্বপ্নের মতো। আকাশে হালকা মেঘের ছায়া, আবার কখনো রোদ উঠছে। বাড়ির প্রতিটা কোণা সাজানো এখনো রঙিন ঝালর ফুলের মালায়। কোথাও হলুদের ঝলমলে ছোঁয়া, কোথাও বিয়ের লালচে রঙের সাজ। ডাইনিং স্পেসে সকালের আয়োজন। টেবিলে সাজানো আছে লুচি, আলুর দম, ডিম পোচ, ফলের রস, পায়েস। মিম, বন্যা, তানভীর, আবির, আদি, আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান সবাই টেবিলে ঘিরে বসে হাসি মুখে নাস্তা করছে। মাইশা, মালাও তাদের হাজবেন্ড সহ বাকি মেহমানরা একটু আগে নাস্তা সেরে উঠে গিয়েছে। এখন পরিবারের সবাই একসাথে বসেছে। বাড়ির 3 কর্ত্রী সবাইকে মেহমানদারিতে ব্যস্ত। এতক্ষণ বন্যা ও মেঘ তাদের সাহায্য করেছে। আলী আহমেদ খানের ডাকাডাকিতে এখন এসে নাস্তা করতে বসলো। তানভীর আবিরকে খুঁচিয়ে ফিসফিসিয়ে বলল,
ভাইয়া, আজকে কি তোমার রোমান্স বন্ধ থাকবে নাকি সকালে নতুন প্ল্যান? গত 2 দিন যার রঙ্গ দেখালে আমি তো চিনতেই পারিনি এটা আমার রাগী গম্ভীর সে ভাইয়া। আবির গম্ভীর মুখে বলল, আমার বউ তোর বোন হয় বেয়াদব। তুই কি করে ছোট বোন আর তার জামাইয়ের রোমাঞ্চের খবর নিস? ছি তানভীর, আমি তো রীতিমতো তোকে নিয়ে হতাশ। তানভীর বলে উঠল। ইস, যত ঢং। সবাই হাসাহাসির মাঝে নাস্তা শেষ হলো। নাস্তার পর ড্রয়িং রুমের একপাশে আহিয়া, আহিয়ান, ত্রিধা, মাইশার ছেলে মিলে বসেছে। ওদের হাতে গুড়া রং নিয়েছে, কেউ লাল, কেউ হলুদ, কেউ গোলাপি। ওরা নাকি টিভিতে দেখেছে বিয়ের দিন সকালে আবির খেলা হয়। আহিয়ান বলল, তোরা কেউ আমার মুখে আবির দিবি না। মুখে আবির লাগলে আমার ভালো লাগে না। ঠিক তখনই এক মুঠো লাল রক্তে রাঙা আবির হাতে নিয়ে ত্রিধা আহিয়ানের 2 গালে মেখে দিল। তারপর ত্রিধা খিলখিলিয়ে হেসে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া সুন্দর। এটা দেখে বাকি বাচ্চাদের সে কি হাসাহাসি। ওড়না, টিস্যু প্লেট সব ভরছে গুঁড়ো রং দিয়ে। আহিয়ান গম্ভীর মুখে ত্রিধার উপর রাগ করে সেই রং ভর্তি প্লেট নিয়ে গেল তার মা বাবার রুমে, রেখে আসলো টেবিলের উপর। সে ভাবলো, এই রং দিয়ে পরে মজা করব। কিছুক্ষণ পর মেঘ গেল নিজের রুমে, দেখে টেবিলের উপর সেই রং ভর্তি প্লেট। পেছন থেকে দরজা বন্ধ করে ধীরে ধীরে কাছে এলো আবির, চোখে সেই দুষ্টু হাসি। আবির মেঘের কানের পাশে ফিসফিস করে বলল, এই রঙগুলো কার জন্য রাখা বলো তো? মেঘ হেসে বলল, ওরা খেলছিল, হয়তো ভুল করে রেখে গেছে। আবির ধীরে সেই গুঁড়ো রং তুললো, আঙ্গুলে একটু পিঙ্ক একটু হলুদ মেঘের গালে পাশে স্পর্শ করে বলল, এই লালটা তোমার লজ্জার চিহ্ন, এই হলুদটা তোমার আমার ভালোবাসার চিহ্ন। মেঘ অবাক হয়ে আবিরের দিকে তাকালো। আবির এবার ধীরে ধীরে পিঠের উপর ছুঁয়ে দিল সেই নরম গোড়া রং, হাত বুলিয়ে বলল, মেঘ তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুকানি? মেঘ নিঃশ্বাস টেনে বলল, এভাবে কেউ রং মাখায়? আবির হেসে বলল, ভালোবাসা আর খেলার নিয়ম নেই, তুমি জানো না? গোলাপি গুড়া রং এবার মেঘের পেটে ছুঁয়ে দিল আবির। একটু শিরশিরে অনুভূতি। মেঘ থমকে গেল। আবির মৃদু স্বরে বলল, মেঘের মুখে হালকা হাসি, চোখে ভালোবাসার দীপ্তি। আবির মেঘকে কোলে তুলে নিল ধীরে। চলো আজকের সকালটা তোর রঙে রঙিন করে তুলি। মেঘ হেসে ফেলে বলল, পাগল। আবির জবাবে ফিসফিস করলো, তোর জন্য পাগল আমির তো। সকাল শেষে বিয়ে বাড়িতে পড়েছে দারুণ ব্যস্ততা। আজকের অনুষ্ঠান স্প্যারো ড্রিম হাউসের রুফটপে হবে। দুপুর হতে না হতে বাড়িতে পড়েছে অতিথির ঢল। একে একে এসে হাজির হচ্ছে সকল অতিথিরা। তাদের আপ্যায়নে ব্যস্ত ক্যাটারিং এর লোক সহ বাড়ির সকল সদস্য। বরযাত্রী গাড়ি এসে থামলো স্প্যারো ড্রিম হাউসের বিশাল ফটকে। বর আরিফ, পাশে আইরিন। মাথা উঁচু করে গাড়ি থেকে নামলো। আজ বরপক্ষের বড় দায়িত্ব আইরিনের কাঁধে। আইরিন ভারী লেহেঙ্গাটা 2 হাতে ধরে একটু এগিয়ে এসে হাসি মুখে বলল, চলো দেখি মেয়ে পক্ষ আজ কত বড় সাহস দেখায়। সামনে দাঁড়িয়ে রাদীপ, সাদা পাঞ্জাবিতে হাত গুটিয়ে মুখে শয়তানি হাসি। সাথে দাঁড়িয়ে আছে মিমের বান্ধবীর এবং মিমের সকল কাজিন। রাদীপ বলল, ওয়েলকাম আইরিন বিয়ান। আজকে তো আমরা কোনে পক্ষ, এই গেট খুলবে, কিন্তু টাকা? আইরিন ঠোঁট বাঁকিয়ে বলল, ও মেয়ে পক্ষ তো দেখি অনেক হিংসুটে। বিআই বিয়ান বলেই তো কিছু ছাড় দিচ্ছিলাম, ভাবলাম। আইরিনকে পুরো কথা শেষ করতে না দিয়ে রাদীপ এসে বলল, এই রসিকতা আজ চলবে না। তুমি বরপক্ষ, গেট পাস করতে হলে কষ্ট করে টাকা বের করো। পেছন থেকে আরিফ আসছে। এবার আসিফ আইরিনের উদ্দেশ্যে বলল। আইরিন ভুরু কুচকে বলল, টাকা দিতেই হবে না কিছু অন্য শর্ত আছে? তারপর আস্তে আস্তে বলল, রাদীপ শোনা যান, তুমি জানো না আমি কত বড় ফাজিল। সময় মতো আমাদের টাকা আমরাই পুষিয়ে নেব। রাদীপ গম্ভীর গলায় বলল, শর্ত আছে? অবশ্যই আছে। আগে বলো রাদীপ জান্স, তুমি এই গেটের হিরো। তুমি না চাইলে বর ঢুকবে না, এই লাইন বলো, তাহলে ফ্রি। আইরিন অবাক। রাদীপ শয়তানি হাসলো। বিআইন না হলে টাকা। পেছনে তানভীর আবির এসে হেসে ফেলে বলল, নেমে যা, টাকা দে, আর এবার আরিফ বেচারের বিয়েটা হতে দে। আইরিন দাঁতে দাঁত চেপে রাদীপের উদ্দেশ্যে বলল, আচ্ছা ঠিক আছে, টাকা দেব, কিন্তু একটা কথা মনে রাখবে, আপনি তো আমাদের বিয়ে হয়ে যাবেন সামনে, তখন সব সুদে আসলে ফেরত নিয়ে নিব। রাদীপ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তুমি যদি আমাকে একবার রাদীপ জান্স ডাকো, আমি আজ এই গেট ফ্রি করে দিব। আইরিন রাগে দাঁতে দাঁত চেপে বলল, টাকা নিন, চুপচাপ রাস্তা ছাড়েন। আইরিন গুনে গুনে 50,000 টাকা দিল। রাদীপ নোট হাতে নিয়ে বলল, এই নিলাম, তবে মনে রেখো আজ শুধু গেট ছাড়লাম, কাল রাস্তা, পরশু বউ, সবাইকেই ধরবো। আইরিন রাদীপের কথার আগামাথা কিছু না বুঝে রাগে কটমট করে বলল,
যত সব আজেরা পাগল। রাদীপ হেসে বলল, এই পাগল, এখন থেকে সারা জীবন তোমার নামের পাগলামি করতে মনে রেখো। সবাই হু হু করে হাসতে লাগলো। আইরিন গলা টান দিয়ে বলল, চলো বরপক্ষ, গেট পার, যুদ্ধ জিতে গেলাম। রাদীপ নীরবে বলল, এই যুদ্ধে আমি ইচ্ছে করেই হারলাম। স্প্যারো ড্রিম হাউসের রুফটপ সাজানো রাজকীয়ভাবে। হলুদের পর আজ বিয়ের সাজ রক্তিম লাল আর সোনালী রঙে ঝলমল করছে। প্রায় ঘন্টাখানেক আগে তামিম, মিষ্টি, মিনহাজ এসেছে, কিন্তু এইবার তারা কেউ একা না। তামিমের সাথে তামিমের ওয়াইফ, মিষ্টির সাথে মিষ্টির হাজবেন্ড ও তাদের মেয়ে, মিনহাজের সাথে মিনহাজের ওয়াইফ। ওদেরকে দেখে বন্যার মেঘ তো মহাখুশি। মূলত আবির নিজেই শত ব্যস্ততার মাঝে ওদেরকে স্প্যারো ড্রিম হাউসে আনার ব্যবস্থা করেছে। মিম আজ কাচের মতোই মায়াবী, লাল শাড়িতে যেন কনে পুতুল। আরিফ দাঁড়িয়ে আছে পাশেই, সাদা শেরওয়ানি ও সোনালী পাগড়িতে। বিয়ে পড়ানো শেষ, কনের বাড়ির চোখ ভেজা, মিমও চোখ ভিজিয়ে কাঁদছে। আইরিন, রাদীপ ও মিমের বান্ধবী সবাই আয়না দেখানোর জন্য আরিফ আর মিমকে একসাথে বসালো। মাঝখানে আয়না। আরিফ কানে ফিসফিসিয়ে বলল, এবার পুরো পৃথিবীর সামনে তুমি আমার আমৃত্যু। মিম লাজুকে সে তাকালো। সে আয়নায় প্রতিফলিত হাসি জানিয়ে দিল এই ভালোবাসা কেবলই আজ শুরু, যার কোনো অন্ত নেই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। খানবাড়ির সকলের চোখে অশ্রু। দূরে এক কোণে থমথমে মুখে দাঁড়িয়ে আছে আবির আর তানভীর। মিমের চোখে অশ্রু, পাশে মেঘ, বন্যা, বান্ধবীরা কাঁদছে। আরিফ মিমের হাত ধরে বলল, চলো, তোমার এই কান্না আমি হাসিতে ভরিয়ে দেব। বিদার রীতিতে মিম বাড়ি সিঁড়ি ছাড়িয়ে গেল। সবাই দোয়া করলো। মিমের বিদায়ের পর সকল ঝামেলা শেষ করে মেঘ রাত 8টায় রুমে ফিরেছে বাচ্চাদের কাছে। আহিয়া দৌড়ে এসে মায়ের কোলে উঠল। আহিয়া বলল, মাম্মা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। আমিও ঘুমাবো মাম্মার সাথে। মেঘ ছেলেমেয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে বলল, তোমরা তো প্রতিদিনই আমার সাথে ঘুমো। এবার আহিয়া বলল, মাম্মা, আমি দাদু ভাইয়ের সাথে ঘুমাবো না। এবার মেঘ বুঝলো পুরো কথাটা। একটা হাসি দিয়ে আহিয়া ও আহিয়ানকে কাছে টেনে কোলে বসিয়ে বলল, গত কয়েকদিন তোমার মিম ফুপির বিয়ে ছিল, তাই আমার ঘুমোতে অনেক রাত হতো। আমি নানা কাজে ব্যস্ত থাকতাম। তোমাদেরকে তোমাদের দাদু ভাই ঘুম পাড়িয়ে দিত ঠিক, কিন্তু আমি রাতে যখন ঘুমোতে আসতাম তখন তোমাদেরকে আমার কাছে নিয়ে আসতাম। তোমরা রাতে আমার কাছেই ঘুমোতে, বুঝেছো মাম্মা? আবির পেছনে দাঁড়িয়ে বলল, আমার মেয়ের কি নিয়ে এত অভিমান হয়েছে? আহিয়া দৌড়ে বাবার কোলে লাফিয়ে পড়ল। বলল, আমার বাবা এসেছে। আহিয়ান বলল, ঠিক আছে, বাপ্পা তোর, মাম্মা আমার। এই কথা শুনে মেঘ আর আবির হেসে দিল। মেঘের কোলে বসে থেকে আহিয়ান বলল, চলো না মাম্মা, আমরা কিছু খেলি। পাপার আহিয়াকে আজ হারিয়ে দিব। মেঘ হেসে বলল, তোমাদের পাপা কি চুপ করে থাকবে? আবির মেঘের কানের কাছে এসে বলল, ওদের কাছে হারতে রাজি, তোমার কাছে কখনই না। মেঘ বলল, আমি তো আগেই হেরে আছি আপনার কাছে। আবির মৃদু হাসলো। আর সেই হারাটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। আহিয়ান বলল, আবার কি গল্প শুরু হলো? আহিয়া বলল, চলো চলো মাম্মা, আমরা খেলবো। আবির মেঘের হাত ধরে বলল, এমন একটা সংশয় তো তোমায় নিয়ে চেয়েছিলাম প্রথম থেকে আমৃত্যু। মেঘ বলল, ভালোবাসায় কোনো মুখের শব্দ লাগে না, প্রমাণ লাগে না। এই শান্তি, এই সুখ, এটাই প্রমাণ। আহিয়ান ও আহিয়া যখন বিছানার এক কোণে খেলায় ব্যস্ত, আবির তখন টুপ করে মেঘের ঠোঁটে চুমু দিয়ে বলল, এই ঠোঁট, এই হাসি, এই তুই, সবটাই তো আমার বেঁচে থাকার কারণ বউ। আজ শনিবার। আরিফদের বাড়ি সাজানো রাজকীয়ভাবে। দুপুরের রিসেপশন শেষে এখন খানিকটা শান্ত পরিবেশ। খানবাড়ির সকলে স্প্যারো ড্রিম হাউসে ফিরে বিশ্রাম নিতে ব্যস্ত। সবাই ক্লান্ত কিন্তু তৃপ্ত। মিমের বিয়ে নিয়ে গত কয়েকদিনে কেউ তেমন একটা বিশ্রাম নিতে পারেনি। আগামীকাল সকলেই ফিরে যাবে সেই চিরচেনা খানবাড়িতে। মেঘ হেসে বলল, এই তো কনে পক্ষের দায়িত্ব শেষ, এখন থেকে শুধু মিমের শ্বশুরবাড়ির চিন্তা। বন্যা বলল, আমাদের বাড়িটা যে কি ফাঁকা লাগবে মিম ছাড়া, সেটা শুধু আমরাই বুঝি। আবির পাশে বসে মেঘের কানে ফিসফিস করে বলল, তোমার মন খারাপ করে লাভ নেই, তোমার জন্য আমি বেঁচে আছি তো বউ। বন্যা খুব খুব করে কাশলো। তারপর আর চোখে মেঘের পানে তাকিয়ে আস্তে আস্তে বলল, তুই আবির ভাইয়ের জন্য কতটা স্পেশাল সেটা এখন আমরা সবাই বুঝে গেছি। এত কাঁদছো কেন? এই বাসর তোমার জন্য নতুন, আমার জন্য। তবে আমার কথা বিশ্বাস করো, আমি তোমার পাশে থাকবো সব সময়, যতটা তুমি চাইবে তার চেয়েও বেশি। মিম হালকা কাপা গলায় বলল, এতদিন আমার বাড়ির মানুষগুলো ছিল, আজ থেকে সব ফেলে চলে এলাম তোমার জন্য। আরিফ মিমের হাত দুটো নিজের হাতের ভেতরে নিয়ে বলল, তোমার আজকের এই কষ্টের বিনিময়েই আমরা পাবো একটা ভালোবাসায় ভরা ভবিষ্যৎ।
মিম চোখ তুলে তাকিয়ে হাসলো, একটু কান্না ভেজা সেই হাসিতে ছিল ভালোবাসার প্রতিজ্ঞা। আরিফ মিমের কপালে স্নেহে চুমু এঁকে বলল, আজ থেকে শুধু তুমি আর আমি। হালকা রোমান্টিক আবহে ধীরে ধীরে রাত নেমে এলো। কথা, হাসি, কিছু অনুচ্চারিত অনুভূতি আর ভালোবাসা। সময় গড়ায় 1 মাস কেটে গেছে। মিম এখন পুরোপুরি আরিফের সংসারে ব্যস্ত। কখনো শাশুড়ির সাথে রান্নাঘরে, কখনো ননদের সাথে রাদিফের নাম জড়িয়ে দুষ্টুমি। গত এই 1 মাসে রাদিফের সাথে আইরিনের বেশ একটা ভালো সম্পর্ক হয়েছে। এখন তারা খুব ভালো বন্ধু। ভবিষ্যৎ তাদের সম্পর্ককে কোথায় নিয়ে যাচ্ছে বা যাবে সেটাই দেখার পালা। খানবাড়ি আবার সে আগের মতোই চঞ্চল। আহিয়া, আহিয়ান, ত্রিধা সবাই মিলে প্রতিদিন দুপুরে ছোটাছুটি, বিকেলে আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানের সাথে গল্প। মেঘ, বন্যা, তানভীর, আবির সবাই ব্যস্ত সংসার আর ভালোবাসায়। আবির মাঝে মধ্যে আহিয়ান আহিয়াকে নিয়ে মাঠে ছুটে যায়। আহিয়ান বলে, পাপ্পা গোল করব, তুমি ধরবা না, ঠিক আছে? আবির হেসে বলে, তোর জন্য আজও হেরে যাব আমি। মেঘ ও বন্যা এখন পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খানকে সংসার জীবনের কাজকর্ম থেকে ছুটি দিয়ে মেঘ, বন্যা পুরো সংসার সহ তাদের সেবা করায় ব্যস্ত সর্বক্ষণ। গত 1 সপ্তাহ হলো আদিকে লেখাপড়ার জন্য লন্ডনে পাঠানো হয়েছে। তখন মিমও এসেছিল খানবাড়িতে। আকলিমা খানকে ধরে তার সে কি কান্না। আকলিমা খান এখনো নিজেকে সম্পূর্ণ সামলাতে পারেনি। মেয়ের বিয়ের বয়স 1 মাস হতে না হতেই এখন আবার ছোট্ট ছেলেটার বিদেশ বাড়ি। মা হিসেবে মেনে নেওয়া সত্যি খুব কষ্টসাধ্য। সন্ধ্যা বেলা কিছুক্ষণ আগে বাড়ির সকল পুরুষ মানুষ বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে হই হই রই রই কাণ্ড। দাদা দাদিদের সাথে বাচ্চারা খেলাধুলা, গল্প আড্ডায় ব্যস্ত। মেঘ একটু আগে পাকুড়া বানিয়ে দিয়ে গেছে। বন্যা, তানভীর সোফায় এক কোণে বসে দেখছে ওদের দৌড়াদৌড়ি। তানভীর মৃদু হেসে বলল, দেখো তোমার মেয়ের কাণ্ড, ও তো পুরোপুরি তোমার মতো হয়েছে। বন্যা খিলখিলিয়ে হেসে বলল, আর তোমার মতোই জেদি। ওদের মেয়ে দৌড়ে এসে মায়ের পেটে মাথা লুকিয়ে বলল, মাম্মাম, আহিয়ান ভাইয়া আমার সাথে খেলতে চায় না। তানভীর মুচকি হেসে বলল, মাম্মাম, ও তোমার শুধু ভাইয়া হয়, আর আইহান ভাই বলে ডাকবে না। এবার ত্রিধা জিদ্দি সুরে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, না, ও শুধু আমার আহিয়ান ভাই। তানভীর এবার মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, বন্যা, আইহানের ত্রিধা তো মেঘ আবিরের কার্বন কপি। এই হাসি, এই শান্তি তানভীর বন্যার জীবনে এটাই সবচেয়ে সুন্দর দিন। একটু দূরে মেঘ 2 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের ড্রয়িং রুমের দিকে তাকিয়ে আছে। আবির পেছনে এসে ওর কাঁধে হাত রাখলো। কি দেখছো? মেঘ মৃদু হাসলো। যে জীবনটা চেয়েছিলাম সেটা। আবির বলল, পেয়েছো? মেঘ মুচকি এসে জবাব দিল, যতটা চেয়েছি তার থেকে বেশি। আবির মেঘের গালে স্পর্শ করে বলল, তোর মুখের হাসিটা, তোর বাচ্চার দৌড়দৌড়ি, এই তো আমার বেঁচে থাকার কারণ। আর তুই তো আমার প্রাণ। মেঘ চোখের জল আসা হাসি দিয়ে বলল, আজকে আমি সত্যি খুব শান্তিতে। মিম নতুন জীবনে, ভাইয়া আর বেবি সম্পূর্ণ হয়েছে। আর আমরা তো অনেক আগেই নিজেদের মাঝে পূর্ণ হয়েছি। পেছন থেকে আহিয়ান দৌড়ে এসে বলল, পাপ্পা আমাদের সাথে নিচে চলো, আমরা খেলবো। আবির আহিয়ানকে কোলে নিল। তারপর মেঘকে নিয়ে নিচে ড্রয়িং রুমে সকলের সাথে এসে বসলো। আহিয়া মেঝেতে বল ছুড়ে আবার হাসতে হাসতে পাপা মাম্মার কোলে এসে পড়েছে। আবির মাঝে মাঝে আহিয়ানকে কোলে তুলছে, আহিয়াকে ঠোঁটে চুমু দিচ্ছে। আহিয়া পাপাকে জড়িয়ে বলছে, পাপা, তোমার চুলগুলো নষ্ট, আমি ঠিক করে দিচ্ছি। আবির হেসে বলল, তোমার মতো প্রিন্সেস থাকতে আমার চুল নেই, চিন্তা কি বলো না? আহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। সবাই ঘুমিয়ে গেছে। সারাদিনের হইচই শেষে পুরো বাড়ি নীরব। শুধু আকাশের থালার মতো মস্ত বড় চাঁদ আর সেই চাঁদের আলোয় ভিজে থাকা খানবাড়ির ছাদ। সেই ছাদে মেঘ আর আবির পাশাপাশি বসে কিছু না বলেও অনেক কিছু বলছে চোখ। হাতে হাত ধরে বসে আছে নীরবে। চাঁদের আলো পড়ে আছে মেঘের মুখে, সেই মুখের দিকে অপলক তাকিয়ে আছে আবির। আবির ধীরে বলল, আজ এই রাতটা যেন শেষ না হয়, তুমি আমি এই ভালোবাসা সব যেন এখানেই থেকে যায়। মেঘ আস্তে কাঁধে মাথা রাখলো। সময় শেষ হয়, কিন্তু ভালোবাসা কোথাও শেষ হয় না। আপনার আমার এই গল্পের শেষ মানেই আরেকটা শুরুর অপেক্ষা। আবির মেঘের মুখ ছুঁয়ে বলল, এই আমিময় আবির তোমাদের পরিপূর্ণ। মেঘ বলল, ভালোবাসা তো শুধু মুখের শব্দ না, এই সংসার, এই শান্তি, এই দুজনের একসাথে বাঁচা, সেটাই প্রমাণ। আবির হেসে বলল, এই ঠোঁট, এই হাসি, এই তুমি ছাড়া আমি কিছুই না। তুমি ছাড়া আমি কোনো পরিচয় রাখি না। তুমি ছাড়া আমি ধূসর। চাঁদের নরম আলোয় আবির মেঘকে বুকে জড়িয়ে ধরলো, ফিসফিসিয়ে বলল, এই শেষ না, তুমি আমার প্রতিটা শুরু, প্রতিটা শ্বাস, প্রতিটা বেঁচে থাকার কারণ। তুমি আমার আমৃত্যু ভালোবাসা। মেঘ চোখ বন্ধ করে বলল, আপনার বুকের এই জায়গাতেই আমার সবচেয়ে নিরাপদ ঘর। সব গল্প এখানেই শেষ হোক। আবির মৃদু হাসলো। শেষ নয়, এই তো শুরু।
তুমি, আমি, আর এই ভালোবাসা মৃত্যু। চাঁদ নীরব সাক্ষী থাকলো, যেখানে দুটো মানুষের গল্প থেমে নয়, চিরকাল ভালোবাসায় বেঁচে থাকবে। ভালোবাসা শেষ হয় না, শুরু রূপ বদলায়। আমৃত্যু ভালোবাসি তোমাকে আমি।